উষার বিয়ের দিন সবথেকে বেশি খুশি দেখালো আবৃতিকে। মেয়েটি খুব বেশি সুন্দর। অতিরিক্ত সুন্দরীদের বেশি সাজলে নাকি খুবই বাজে দেখায়, সেই জন্য মেয়েটি সাজলো না খুব। সন্ধ্যায় যখন উষার বিদায় হলো সকলেরই মন খারাপ, তবে অদ্ভুতভাবে কেউ কাঁদলো না। সবাই যেন অনুভূতি হারিয়ে ফেলেছে। গেট থেকে বিদায় দিয়ে ফিরেছিল উন্মেষ, তখনই ওদের এক ক্লায়েন্ট এসে বলল, হ্যালো মিস্টার উন্মেষ। হাই মিস্টার রহমান, ভালো আছেন? জি, খুব ভালো আছি। কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলেন, আপনাদের বাড়ি মানে আমাদের নিজস্ব ঠিকানা, এখানে চোখ বন্ধ করে থাকা যায়। ধন্যবাদ। টুকটাক কথার মধ্যে হঠাৎই মিস্টার রহমান বললেন, ওই মেয়েটাকে। আবৃতিকে দেখলো লোকটা। উন্মেষ কথা না বলার ফের বললেন, আসলে আগেরবার যখন এসেছি তখন তো দেখিনি। আমার ওয়াইফের ছোট বোন। সন্তুষ্ট হলেন তিনি। মুখে একটা আলাদা ভাব চলে এসেছে। উন্মেষ ইগনোর করার ট্রাই করছে। তখনই ভদ্রলোক বললেন, আমার শ্যালককে তো চেনেনি, গত বছর পরিচয় হলো না? তো ওর জন্য মেয়ে দেখা হচ্ছিল, আপনার শ্যালিকাকে খুব পছন্দ করেছে। ধাক্কা খেলো উন্মেষ। আবৃতি কারো সাথে হেসে হেসে কথা বলেছে। ভদ্রলোক আরও কিছু বলতেই উন্মেষ বলল, হতাশাজনকভাবে বলতে হয় অবিবাহিতা। কি বললেন? ওইটুকু মেয়েটা বিবাহিতা? খুবই খারাপ লাগলো। কোথায় ওইটুকু মেয়ে? ওর 2 বছরের একটা বাচ্চাও আছে। আপনি বড় অ্যাডভান্স হয়ে গেছেন। একটু পিছিয়ে আসুন। জানেন তো, আগে আগে বিয়ে করা উচিত। উন্মেষের মতো মানুষের থেকে এমন কথা আশা করেনি মিস্টার রহমান। গম্ভীর হয়ে এলো মুখশ্রী। সেসব পাত্তা না দিয়ে অন্যদিকে গেল উন্মেষ। কি দিন এলো! লেখার নিকটস্থ হতেই লেখা বলল, শোনো, আবৃত্তির পেটে পেইন হচ্ছে কিছুদিন। পেইন কিলার শেষ হয়ে এসেছে, একটু এনে দেবে? ঠিক আছে, আমি যাচ্ছি। রাতে খাবারের সময় আবৃত্তির সাথে দেখা হলো উন্মেষের। মেয়েটি আজ শাড়ি পরেনি, নর্মাল সালোয়ার কামিজ পরেছে, তবে আজ ওড়নাটা মেঘ ছুঁই ছুঁই। অভ্যাসটা গেল না। আর দ্বিতীয়া আবার টপাস করে পছন্দ করেন না। শাড়িতেই নারী, এই কথাটা অন্তরে গেঁথে রেখেছেন। আবৃত্তি চেষ্টা করে, তবে সামাল দিতে হিমশিম। ডাইনিংয়ে কথা বলার মতো সুযোগ ছিল না, তাই উন্মেষ ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের আকাশ দেখতে ভালো লাগে আবৃত্তির। বড় জানলা না থাকাতে খোলা ব্যালকনিতে এসে দেখে। বিষয়টা জানা ছিল উন্মেষের। আজ আবৃত্তি এলো না। অপেক্ষা করতে করতে সিগারেট ধরালো উন্মেষ। তখনই কাঁদতে লাগলো আবৃত্তি। হতবুদ্ধি হারিয়ে উন্মেষ তাকায় সিগারেটের দিকে, চটপট ফেলে দেয় ফিল্টারে। আবৃত্তির কাশি থেমে, মারার প্ল্যান করলেন নাকি? জানতাম না তো তুমি বসে আছো, যা তা। একটুর জন্য আমার প্রাণটা চলে যাচ্ছিল। লেখা বলল, তোমার পেটে পেইন হচ্ছে আজকাল? পেইন কিলারটা ফুরিয়ে গেল কাল, আজ আর যাওয়া হয়নি বাইরে। শোনো। তাকালো আবৃত্তি। পকেট থেকে ওষুধের পাতাটা বের করে উন্মেষ বলল, এটাই তো নিতে আগে, এখন অন্যটা নাও। ওহো, হাত বাড়িয়ে দিল উন্মেষ। ব্যালকনির কাছে ঘেঁষে খানিকটা নিচু হয়ে ওষুধের পাতাটা নেয় আবৃত্তি। মেয়েটির উজ্জ্বল মুখটা চাঁদের আলোয় পড়ে ছিটকে। এক অদ্ভুত দ্যুতি খেলে যার মুখে। হাতের সাথে স্পর্শ লাগলেই শুধু শরীর নয়, বুকের মধ্যেও ভাগ ও কেঁপে ওঠে দুজনের। বিয়ের 2 মাস যেতে না যেতে খবর এলো উষা প্রেগনেন্ট, বাচ্চা মেয়ে। অল্প বয়সে মা হওয়াটা স্বাস্থ্য ঝুঁকি। দ্বিতীয়া প্রায় ফোনের মধ্যেই মেয়েকে বকা দিলেন, তবে সব শেষে খুশিও বোধ করলেন। নানি হতে যাচ্ছেন তিনি। ওনার প্রথম নাতি বা নাতনি আসতে চলেছে। উষার শ্বশুর বাড়ি থেকে দাওয়াত এসেছে, বিকেলে যাবে সকলে। এদিকে আবৃত্তি কিছুটা অসুস্থ, থেকে যেতে চাইল না লেখা, তবে থাকতে দিল না আবৃত্তি। ওর ভাষ্য মতে লেখার ঘোরাঘুরি প্রয়োজন, মন সতেজ হবে, তাছাড়া কলি তো আছেই। এসব কথা বলে লেখাকে পাঠিয়ে দিল সে। উন্মেষ আজ বাসায় নেই, ব্যবসায়িক কাজে ব্যস্ত। আলমাস সাহেব হাত ভর্তি করে মিষ্টি এনেছেন। মেয়ের শ্বশুরবাড়ি যাবেন বলে কথা, কোনো কমতি যেন না থাকে। শরীর খারাপ থাকা সত্ত্বেও আবৃত্তি উঠে এলো। লেখার পা এখন অনেকটাই ঠিকঠাক, ক্র্যাচ ভর করে হাঁটতে হয় না, তবে হাঁটতে একটু অসুবিধা হয়। লেখা এক হাত দিয়ে আবৃত্তির গালে ছোঁয়ায়, কিছু প্রয়োজন হলে কলিকে ডেকে নিবি। ঠিক আছে আবু, তোরা সাবধানে যাস। আর আপু পৌঁছে ফোন দিবি। দিব, তুই এখন ঘরে যা, রেস্ট কর, তারপর না হয় যায়। না, আগে তুই যা। যাচ্ছি বলেই চলে গেল আবৃত্তি। লেখা গাড়িতে উঠে বসলো। শাসা গতিতে চলছে গাড়িটা। এর মধ্যেই উষার কল এলো। বহুদিন পর দুজনে আজ কথা বলছে। বিগত দিনগুলোতে সাধারণ সখ্যতা যেন হ্রাস পেয়েছিল। উষা হঠাৎই বলল, আপনার মেয়ে হলে যেন তোমার মতো হয় ভাবি। হেসে উঠল লেখা, তারপর বলল, কেন বলো তো? তোমার নাকটা আমার ভীষণ ভালো লাগে। নাক ভালো লাগে? হ্যাঁ গো ভাবি, জানো তোমার মুখের দিকে তাকালে প্রথমেই তোমার নাকটা ভাসে, মনে হয় একদম খেয়ে ফেলেছি। উষা, কি ভাষা তোর, অশ্লীল হয়ে গেছিস। ঠোঁট টিপে হাসলো উষা। এদিক ওদিক তাকিয়ে বলল, শোনো ভাবি, আমি খুব পেকে গেছি, তবে এই লাইফটা দারুণ, খুব বেশি এনজয় করছি, তাই একদম। বা আমার ননদিনীর মুখে লাজ লজ্জা সব হারিয়ে হারিয়ে গেছে দেখছি। সে তো এখন মা হতে চলেছে, বরের ভালোবাসায় দিশেহারা। এবার লজ্জা হাসলো উষা। লেখা দেখলো পৌঁছে গেছে, হাত নাড়িয়ে বলল, এসে গেছি। সবাইকে দেখে না নেমে পারল না উষা। ইয়াশ দ্রুত ধরলো মেয়েটির হাত। আজকাল মেয়েটি ভুলে যায় তার পেটের মধ্যে অন্য আরেকজন আসছে। খালি ছটপট করে। ইয়াশ চোখ রাঙায়, সাবধানে চলো।
কখন না পড়ে টরে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সরি, থাক এবার আসো আমার হাত ধরে। উষা লক্ষ্য করলো ইয়াসের যত্ন বেড়েছে 1000 গুণ। আগেও যত্ন করতো খুব, তবে বাচ্চাটা আসার খবর যেই না শুনেছে আদর সোহাগ বেড়ে গেছে। মনে মনে খুশি হয় উষা, সাথে একটু আফসোস করে, ভাবে ইস কেন আগে আমি মা হলাম না। লেখা এসেই উষার গাল টেনে দিল। এইটুকুনি মেয়ে লেখার যখন বিয়ে হয় তখন উষা ফ্রকের সাথে ছোট ছোট প্যান্ট পরে ঘুরতো। আর সেই মেয়েটা মুহূর্তেই এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। মেয়েদের বড় হওয়ার সাথে সত্যি বয়স নামক সংখ্যার যোগ নেই। প্রায় প্রতিটা মেয়েই লড়াই করে বাঁচতে হয়। তাদের সংগ্রাম শুরু হয় মায়ের গর্ভ থেকে বের হয়েই। কথার ফাঁকে আবৃত্তির কথা ভুলে গিয়েছিল লেখা। হঠাৎ যখন মনে হলো তখনই কল করলো। হ্যাঁ আবৃত্তি, আমরা পৌঁছে গেছি, তুই ঠিক আছিস? আপু। তোদের সব ঠিকঠাক আছে তো আপু? সব ভালো। আচ্ছা সাবধানে চলিস, তোর পাটা কিন্তু এখনও রিস্কে আছে। ঠিক আছে আমার বোনু, আপনার কথা মাথায় থাকবে। আবৃত্তি হাসলো শুধু, ওর গলাটা কেমন যেন শোনায়। লেখা অবশ্য খুব একটা আমলে নিল না। ফোন রাখার আগে শুধু বলল, কোনো সমস্যা হলে কল করিস। সকাল থেকে প্রচণ্ড পেট ব্যথা, এখন দুপুর হয়ে এসেছে, আবৃত্তির পেট ব্যথা যেন দ্বিগুণ হারে বাড়ছে। মেয়েটি সাপের মতো মোচড়ায়, খুব যন্ত্রণা হচ্ছে। ইদানিং সমস্যাটা বেড়েছে খুব, নিজেকে স্থির রাখতে পারছে না, চোখ দিয়ে জল নেমে আসছে। কলিং বাজলো তখনই। আবৃত্তির শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। কলিকে ডাকে সে। কলিং বাজা দেখে তো কে এলো? আর একটু গরম পানি বসাও তো, পেটে গরম ভাপ দিতে হবে। ঠিক আছে আপামনি। দরজা খুলে কলি দেখলো উন্মেষ দাঁড়ানো। সে বলল, ভাইজান আজকে এত আগে আগে আইলেন যে? কিছু ফাইল নিতে এসেছি, ভুলে রেখে গিয়েছিলাম। আচ্ছা। তড়িঘড়ি করে চলে গেল উন্মেষ। কলি গেল রান্নাঘরে পানি বসানোর জন্য। হাঁড়ি নামানোর সময় কাচের বোতল পড়ে গেল। সেই বোতলের এক অংশ লাগলো পায়ে। চেঁচিয়ে উঠল কলি। আবৃত্তি যখন ঘুমিয়ে জল। উন্মেষ ছুটে এলো, দেখলো কলির পা কেটেছে। বিরক্ত হলো সে। সাবধানে কাজ কর। কতখানি কেটে গেল। কলির চোখে পানি। উন্মেষ বলল, কি করছিলি এখানে? আবৃত্তি, আপামনির পেট ব্যথা, গরম পানির ভাপ দেওয়ার লেগে পানি গরম দিতে আইছিলাম। আর তখনই নিজের পাটা কাটলো। উত্তর করে না কলি। উন্মেষ ওকে ঘরে পৌঁছে দেয়। বেশ অনেকটা কেটেছে। মলম আর ব্যান্ডেজ দিয়ে ফিরে আসতে আবৃত্তির গঙ্গানি কানে আসে। মেয়েটি আর্তনাদ করে বলছে, কলি একটু গরম পানিটা নিয়ে এসো, যন্ত্রণা বেড়েছে। দ্বিধায় পড়ল উন্মেষ। গরম পানি বসিয়ে যায় আবারও কলির ঘরে। কলি চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কেটেছে অনেকটা, ব্যথায় হিচকি তুলেছে। উন্মেষ বুঝতে পারল একে বলে লাভ হবে না আর, এ নিজেই আধমরা। গরম পানি নিয়ে আবৃত্তির ঘরে যেতে উন্মেষ দেখল মেয়েটি আগে থেকেই পেট উন্মুক্ত করে রেখেছে। নজর ঘুরিয়ে নিল উন্মেষ। আবৃত্তির চোখ দুটো বোঝা। মেয়েটি ঠোঁট কামড়ে নিজের ব্যথা দমানোর প্রয়াসী উপায়হীন। উন্মেষ এগিয়ে গেল। গরম পানির ব্যাগটা আলগোছে ধরল আবৃত্তি পেটের উপরে। এত কিছুটা আরাম বোধ হলো মেয়েটির। বেশ কিছুটা সময় এভাবেই চলল। উন্মেষ একবারও তাকালো না আবৃত্তির দিকে। মেয়েটি যখন প্রায় ঘুমিয়ে পড়েছে তখন উন্মেষ উঠে এলো। যাওয়ার পূর্বে আবার চোখে গেল উন্মুক্ত উদরে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে মেয়েটির শাড়ি নামিয়ে দিল। ঘরে এসে ফাইল গুছিয়ে নিতেই তুমুল বৃষ্টি শুরু। ফোন এলো। আলমাস সাহেব জানালেন আজ ওনারা আসতে পারবেন না, কারণ ওইদিকে ঝড় চলছে খুব। উন্মেষকে বলা হলো দ্রুত বাড়ি ফিরতে। বলে রেখে দিল উন্মেষ। অফিসে গেল না আর। তাছাড়া আবৃত্তির শরীরও খারাপ। সন্ধ্যা হয়ে এসেছে। উন্মেষের খেয়াল হলো বৃষ্টির পানি আসছে জানলা দিয়ে। তড়িঘড়ি করে ছুটলো আবার। আবৃত্তি জানলার কাছে একদম, পানি এসে ভিজিয়ে দিয়েছে ওকে। চট করে জানলা বন্ধ করে দিল। এদিকে আবার লোডশেডিংয়ের শুরু। জেনারেটর নষ্ট হয়ে গেছে। চার্জার লাইট নেই বাসায়। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মোম ধরালো ড্রয়িং রুমে আর কলির ঘরে একটা দিয়ে আরেকটা রাখলো আবৃত্তির রুমে। জুবুথুবু হয়ে গেছে আবৃত্তি। বুড়ো কুচকিতে করলো উন্মেষ। হালকা হাতে মেয়েটির কপাল স্পর্শ করতেই বুঝলো জ্বরে অবস্থা খারাপ। তার উপর বৃষ্টির পানিতে অর্ধভেজা শরীর। হালকা স্বরে মেয়েটিকে ডাকলো উন্মেষ। আবৃত্তি, আবৃত্তি উঠে বসার চেষ্টা করো। কথাটা কানে যায়নি মেয়েটির। জ্বরের প্রভাব খুব বেশি হওয়াতে অনেকটাই চেতনাহীন সে। এক পর্যায়ে কাঁপতে লাগে আবৃত্তির দেহ। কোমল গোলাপি ঠোঁটটা যেন আরও রক্তিম হয়ে উঠেছে। শুকনো ঢোক গিলল উন্মেষ। আবৃত্তির গালে হালকা করে চাপড় দিয়ে আবার ডাকতে লাগলো, উঠো আবৃত্তি। চেতনাহীন আবৃত্তি উঠল না, বরং আরও বেশি করে আঁকড়ে ধরল বিছানা। সাথে বক্ষস্থলে চেপে ধরল উন্মেষের হাত। এবার উন্মেষ পড়ল বিপদে। ছেলেটি কী করবে বুঝতে পারছে না। এদিকে আকাশে মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম। ভেজা শরীর স্পষ্ট হয়েছে। এভাবে থাকলে মেয়েটির বড় কোনো রোগ বাঁধবে। আলগোছো করে তুলে নিল উন্মেষ। বাচ্চা ছানার মতো করে গুটিসুটি হয়ে রইল মেয়েটি। বহু চেষ্টা করে পুরোপুরি জ্ঞান ফেরাতে পারল না। আবৃত্তি সারা বদল করে নর্মাল টপস পরিয়ে দিল উন্মেষ। মেয়েটি একদমই জ্ঞানহীন। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বেডে রেখে উঠে যেতেই হাতটা আঁকড়ে ধরল। উন্মেষের হৃদয় কেঁপে ওঠে। কিছু বলছে আবৃত্তি। অস্পষ্ট তার কণ্ঠ। নিচু হয়ে শোনার চেষ্টা করল উন্মেষ। আবৃত্তি বলছে, যেও না চলে, প্লিজ যেও না। ঠিক তারপরেই বলছে, আমি তোমায় ভালোবাসি না তোমায়। জ্বরের ঘোরে নানান কথাবার্তা বলল আবৃত্তি। উন্মেষ অনেকটা ভিজে গেছে। মেয়েটির শাড়ি বদলের সময় বুক ধরে এসেছিল। চোখে ভিজে এসেছিল কোনো এক যন্ত্রণায়। অসহায় লাগছিল নিজেকে, ভীষণভাবে অসহায়। সারা রাত আবৃত্তির কাছেই ছিল উন্মেষ। কতবার মেয়েটি কেঁপে উঠেছে হিসাবহীন। জ্বরটা নেমেছে এখন, ঘুমিয়ে জল হয়ে আছে। উন্মেষের চোখে আলো আসতেই ঘুম নেমে গেল। আবৃত্তির পাশেই আধশোয়া হয়ে বসে রইল। মেয়েটির মাথায় হাত বোলালো কয়েকবার। এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। আর তারপরেই মেয়েটার কপালে এঁকে দিল উষ্ণ ঠোঁটের পরশ।
কলি বলল, আবৃতি আপামনি উঠবেন না? তবুও ওঠার চেষ্টা করলো আবৃতি। মাথা নাড়াতেও কষ্ট হচ্ছে। কলি সাহায্য করে দিল। আবৃতি থ হয়ে বসে। কলি বলল, কি যে হয়েছিল আপনার? শরীরে জ্বর যে হু হু করে বাড়তেছিল। জ্বর বাড়ছিল খুব? মনে হইতেছিল গরম পাতিলের হাত রেখেছি। আপু কি কি ঘরে কলি? একটু ডেকে দাও না। ভাবিমণি তো ঘরে নাই, কোথায় তাহলে? কাল তো খুব বৃষ্টি আছিল, তাই আইতে পারে নাই কেউ। ও বলে থেমে গেল আবৃতি। দেখতে পেল নিজের গায়ের জামাটা কিছু সময় ভুরু কুঁচকিয়ে করে থাকে। কলিকে প্রশ্ন করে ভাবলো। তবে ততক্ষণে চা চা হাতে চলে এসেছে উন্মেষ। চুলগুলো এলোমেলো। কলি ওঠার চেষ্টা করতে উন্মেষ বলল, সাবধানে, তোর পায়ের যা অবস্থা, কথাটা বুঝিনি আবৃতি। উন্মেষ চা রাখতে রাখতে বলল, তোর চা দিয়ে এসেছি, ধীরে ধীরে ঘরে যাবি, বিকেলে ডাক্তার নিয়ে আসবো। ঠিক আছে ভাইজান, আমি যাই, কোনো দরকার হলে ডাকবেন। হো যা। কলি চলে গেল। আবৃতি চা তুলতে যেতেই উন্মেষ বলল, আমি দিচ্ছি। চা নিল আবৃতি। মুখটা কেমন গম্ভীর। জামা আমি বদলে দিয়েছি। হঠাৎ উন্মেষের এমন কথাতে চমকে যাওয়ার কথা থাকলেও চমকালো না মেয়েটি। শুধু একবার তাকালো। চা শেষ করে রেখে দিল কাপটা। উন্মেষ ধীরে হস্তে মেয়েটার মাথায় হাত ছোঁয়ালো। চোখ বন্ধ করে রইল। মেয়েটির জ্বর নেমে গেছে। প্রতিক্রিয়া দেখালো না আবৃতি। উন্মেষ ফের বলল, কিছু বলছো না যে? কি বলবো? কিছু একটা, অন্তত ভালো খারাপ রিয়েক্ট করা যেতেই পারে। আমার কোনো অনুভূতি নেই। মিথ্যে কেন বলো? যখন যখন সে মিথ্যেটা কোনো কাজেই দেবে না। সত্যি ছিল এটা। থাক, আর সত্য মিথ্যে জানতে চাই না। শোনো, আমাকে কিছুদিনের জন্য বাসায় দিয়ে আসবে প্লিজ। হঠাৎ? প্লিজ দিয়ে আসবে আমায়? আমার দম বন্ধ হয়ে আসছে। অনেকটা ভনিতা করে এবার উন্মেষ বলল, তাহলেই বোঝো আমার কেমন লাগছিল। উন্মেষ, তুমি এটা বলতে পারো না? কথা বলিও না আবৃতি। সব তো ঠিকই ছিল। আজ তাহলে এমন কেন বললে তুমি? এর জন্যই আমি আসতে চাইনি। সামান্য লাল হয়ে উন্মেষের চোখ। আবৃতি সেসব পরোয়া না করে বলল, তুমি তোমার কথা রাখোনি, তবে দোষ দিবে না আবৃতি। আমি আমার দিক থেকে কখনোই কমতি ছিলাম না। বুঝেছি। কি বুঝলে? আজ আমি এখানে উপস্থিত আছি, তাই সব কিছুর এত ঘাটতি। রাগ হলো উন্মেষের। আবৃতি নাক ফুলিয়ে বসে রইল। দুজনের মধ্যে একটা আক্ষেপ রইল। একটা সময় পর উন্মেষ বলল, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি, তবে এখনও আমার অনুভূতি মরে যায়নি, আর কখনো যাবেও না। আমার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ছিল। নিজেকে নিষ্ঠুর মনে হলো আবৃতির। মনে পড়ল দ্বিতীয়ার বলা কথাগুলো। একসময় বলল, আন্টি তবে ভুল বলেনি কিছু। আমি সত্যি আমার আপুর সংসার ভাঙতে এসেছি। দু চোখে জল। আবৃতির ফুপানোর শব্দ শুনছি। উন্মেষ মেয়েটার দিক থেকে নজর ফিরিয়ে মনে মনে বলল, এত ভালো না হলেও পারতে। অন্তত আমার জীবনটা এভাবে পচে যেত না। দুপুরের দিকে ফিরে এলো সবাই। আবৃতি হঠাৎ করে বাড়ি যেতে চাইছে। এই বিষয়টা হজম হলো না লেখার। সে তো সরাসরি উন্মেষকে অভিযোগ করলো, তুমি ওকে কিছু বলেছো? কি বলবো? তাহলে বাড়ি যেতে চাইছে হঠাৎ, তাকে জিজ্ঞেস করো। অদ্ভুত। কালও তো সব ঠিক ছিল। তুমি বসো তো। বসেই তো ছিলাম। আবার বসো। পায়ের ব্যথাটা বেড়েছে তাই না? কি করে বুঝলাম? ম্যাজিক বলেই ঘাড় আসলো উন্মেষ। লেখার পাটা নড়াচড়া করে দিল। এতে শীতল হয়ে এলো লেখার চোখ। ঠিক কতটা ভালোবাসা থাকলে মানুষ এমন করতে পারে? উন্মেষে দিতে এসেছে আবৃতিকে। আজও আঁচলের ঠিক নেই মেয়েটির। চুলগুলো উড়ে গেছে বাতাসে। গাড়ি থেমেছে। অনেক সময় আবৃতির যখন ধ্যান ভেঙে তখন দেখতে পেল উন্মেষে তাকানোর লজ্জা পেল না তো? কেন লজ্জা পাবো? শাড়ি ঠিক তো করো আগে। ঠিক করার কি আছে সেটাই বলে দীর্ঘশ্বাস ফেলল উন্মেষ। আবৃতি তাকিয়ে দেখল, এটা ওদের বাড়ি নয়, বরং বাড়ি থেকে উল্টো পথে চিরচেনা সবুজ মাঠ। চিন্তিত কণ্ঠে মেয়েটি বলল, এখানে কেন এলাম আমরা? অতীতকে অনুভব করতে। আমি চাই না, না চাইলেও যেতে হবে। উন্মেষ প্লিজ। একা কেন জ্বলবো আমি? তুমিও তো সমান দোষী তাই না? ভালো তো আমি একা বাসিনি। নীরব হয়ে এলো আবৃতির দৃষ্টি। মেয়েটির চোখে মুখে ভয়। উন্মেষ তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে রইল নিষ্ঠুর নারীটির পানে। যা সইবার ক্ষমতা নেই তা কেন করতে যাবে? পরকীয়া শব্দটি খুবই নিচু মানের। আর এই পরকীয়া বোধহয় এড়াতেই কিনা বিয়ের পর উন্মেষ আর আবৃতির যোগাযোগ হারিয়ে যায়। পুরো পৃথিবীর নিকট সবটা ঠিক দেখিয়ে ভিতরে ভিতরে যন্ত্রণায় ভুগছিল দুটি অতৃপ্ত হৃদয়। সন্ধ্যায় যখন বাড়িতে এলো ওরা, তখন আবৃতি একদমই চুপচাপ। মেয়েটি যেন হারিয়ে ফেলেছে নিজেকে। থমকে গেছে ওর পৃথিবী। উন্মেষ স্বাভাবিক অভ্যাস হয়ে এসেছে সবটা। নামও এসে গেছি। নিঃশব্দে নেমে গেল আবৃতি। আঁচল ছুঁই ছুঁই মাটি। নিজে হাতে মেয়েটির আঁচল ঠিক করে দিল উন্মেষ। আমি তোমাকে খুব ঘৃণা করি উন্মেষ, জানি সেটা। কেন ওখানে নিয়ে গেলে আমায়? আমার ভিতরে সামান্য যন্ত্রণা অনুভব করাতে? ঠিক করলে না এটা? কোনো কিছুই ঠিক ছিল না আবৃতি। গত কয়েক বছরে ঠিক হয়নি কিছুই। খুব ঘৃণা করি তোমায়। অন্তত আজকের দিনটার জন্য হলেও আমি তোমায় ঘৃণা করি। ভীষণ ঘৃণা করি, ভীষণভাবে। তাহলে বুঝো আমার বুকে কতটা ঘৃণা জন্মানোর কথা। হাত দিয়ে মুখ ঢেকে ফেললো আবৃতি। ছলছল নয়ন দেখাতে চায় না উন্মেষ। দাঁত কামড়ে পরিস্থিতি সামলায়। এই স্মৃতিটুকুই সহ্য হলো না তোমার? আর আমার সবটা জুড়ে যে স্মৃতি বইছে সেটা কেমন করে সহ্য করছি আমি? ঠিক করলে না উন্মেষ? এই সময়ে এসে আমার তো যন্ত্রণা না দিলেও পারতে। তুমি ঠিক করেছিলে নিষ্ঠুর মেয়ে। চলে যাও প্লিজ। এই নিষ্ঠুর মানুষটাকে আগলে নিও না আর। বহু আগেই সরিয়ে দিয়েছো। আর শোনো, সরে যেতে চাইলেই সরে আসা যায় না। থেমে গেছে আবৃতির কান্না। উন্মেষ কাছে আসলো, মাথায় স্পর্শ করলো ধীর হাতে।
কালকের জন্য সত্যিই দুঃখিত। তুমি বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলে, জামা না বদলে দিলে জ্বর বেড়ে যেত আরও। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আবৃত্তি খুবই শান্ত। বাড়ি এসে থেকে নিজের ঘরে শুয়ে থাকে। লেখার সাথেও টুকটাক কথা বলতে চায় না। খানিক বাদেই বলে, পরে কথা বলি আপু। আন্দাজ করে থেমে যায় লেখা। এমনই তো ওর জন্য আবৃত্তির জীবন মুড়ে গেছে। নিজেকে বড় স্বার্থপর মনে হলো। পরক্ষণে মনে পড়ল উন্মেষের কথা। ছেলেটির ভবিষ্যৎ চিন্তা করে এই কাজটি করেছে সে। তার জীবনের ভরসা নেই, সেখানে উন্মেষের জীবনকেও নেতিয়ে দিতে পারে না। অন্তত ওর ভালোবাসাটা করতে বলে না। সেই সকল ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত আবৃত্তিকে নিতে এসেছে লেখা। সাথে অবশ্য উন্মেষও এসেছে। ললিতা বেগমও নাস্তা রাখলেন। কতদিন পর এলে বাবা, আজ থেকে যাও। অন্য এক সময় থাকবো মা, আজ আসার কথা ছিল না। তবে আপনার মেয়ে শুনল না কথা। খুব জ্বালায় তোমায়। ছি ছি, কি বলছেন? লেখা খুবই লক্ষ্মী মেয়ে, মাঝে মাঝে বায়না করে। এই যা। স্বামীর কথাতে হাসলো লেখা। ললিতার কাছে এসে বসলো, জুসের গ্লাস এগিয়ে দিল। তোমার জামাই কখনো আমার দোষ ধরেছে মা? সবটা নিজের উপরই নিয়ে নেয়। বড় ভাগ্যবতী আমি। কপালে টুপ করে চুমু খেলেন ললিতা। সেই জন্যই বোধহয় তোর হাতে সময় দিলেন না সৃষ্টিকর্তা। মা, তুমি আবার কান্না করছো? কাঁদি না তো মা, বস তোরা, আমি রান্নার ব্যবস্থা করি। তার আগে কথা দাও, রান্না করে গিয়ে কাঁদবে না। ধুর বোকা, রান্নাঘরে কেউ কাঁদে? তুমি কাঁদো মা, আমি তোমাকে চিনি। বুকটা হু হু করে উঠল ললিতার। চট করে চলে এলেন তিনি। রান্নাঘরে এসে কাঁদতে লাগলেন। বিরামহীন জীবনের সমস্ত কান্না রান্নাঘরেই কেঁদেছেন তিনি। কাউকে দেখাতে দেননি, অথচ তার মেয়েটি ঠিকই দেখে নিয়েছে। বুকে বই রেখে চোখ বন্ধ করেছিল আবৃত্তি। হঠাৎই মাথায় স্পর্শ পেয়ে চোখ মেলল। কিরে, ঘুমাসনি তুই? না। তুই কখন এলি আপু? বললি না তো আসবি? বললে তো নিষেধ করতি তুই। নিষেধ কেন করতে যাব? ও মা, আমি জানি না বুঝি? যদি বলতাম ফিরে যাওয়ার কথা, তুই সরাসরি নাকচ করে দিতি। আমি তো জানিসই সব। কিছুদিন পর যাব আপু। আমি তোকে নিতেই এসেছি। আর যেতেও হবে। কথা শেষে মলিন হাসল লেখা। চোখে জল চিকচিক করে, বুকে অসহ্য এক যন্ত্রণা। শোন, আমি বুঝতে পারি আমার সময় ঘনিয়ে এসেছে। ভরসা হারিয়ে ফেলেছি রে। তুই কথা দে আমায়, সবটুকু দিয়ে উন্মেষকে দেখে রাখবি। আমায় যে খুব ভালোবাসে ছেলেটা, আমি ছাড়া মরেই যাবে। তুই ওকে বাঁচিয়ে রাখবি বোন। লেখার অপারেশন আজ শেষ, চেষ্টাটা করতে চায় সবাই। আবৃত্তি বোনের হাত ধরে বসে আছে। বুকটা হু হু করছে। অন্যদিকে উন্মেষ বিচলিত, ভীষণ বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। সবকিছু ফেলে বারবার লেখার নিকট আসছে। মেয়েটাকে বুকে জড়িয়ে নিচ্ছে আষ্টেপৃষ্ঠে। সবাই কাঁদছে। উন্মেষকে এতটা পাগলামি করতে দেখা যায়নি আগে। সবগুলো মানুষ সামলানোর চেষ্টা করলো ওকে, তবে কেউ যেন পারছে না। বিগত 2 মাস ধরে লেখা একেবারেই অসুস্থ। বিছানা থেকে উঠতে পারে না। আবৃত্তি যত্ন নিয়েছে সর্বদা। এমনকি প্রথম মাস লেখার সাথেই ঘুমিয়েছে। লেখার শ্বাসগুলো ঘন ঘন। আবৃত্তিকে কাছে ডাকে। আপু, কথা বলিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবার নেই আবৃত্তি, সবকিছু বহু আগেই শেষ হয়ে গেছে। এমন কথা বলিস না আপু, তোর কিছু হবে না রে। তোর কিছু হতে দিব না। তুই ছেড়ে যাস না আপু, মরে যাব আমি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি কষ্ট। কি করব আমি? কি করে বাঁচাবো তোকে? আল্লাহ হয়তো নিষ্ঠুর কেন হলেন? কাছে আয় বোন, পাগলামি করিস না। মুখটা কাছে নিল আবৃত্তি। লেখা শব্দহীন চুমু এঁকে দিল কপালে। হাতটা বুকে চেপে ধরে বলল, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলেও তুই ওকে দেখে রাখবি বোন। কথা দে আমায়, সামলে নিবি ওকে। আপু, কথা দিলি তো? দিলাম কথা। হাউমাউ করে কাঁদছে আবৃত্তি। লেখা শুকনো হাসলো। উন্মেষ পাগলের মতো ছুটছে এদিক সেদিক। লেখার 2 চোখ বেয়ে নেমে গেল জলের স্রোত। মেয়েটা দেখে যাচ্ছে ওর প্রিয়তমাকে, ওর প্রথম ও শেষ ভালোবাসাকে। কেবল দেখেই যায়। এ দেখার যেন কোনো শেষ নেই। ভাগ্য অদ্ভুত। যা ভাগ্যে লেখা থাকে তা কখনোই বদলাবে না। বদলায়নি লেখার জীবনও। মেয়েটি চলে গেল 3 দিন। শুধু তাই নয়, এরই সাথে ঘটে গেছে দম বন্ধ এক ঘটনা। লেখার যখন অপারেশন হয় তখন পাশের এক ভবনে আগুন লাগে। অপারেশনের প্রায় শেষ, আর হতাশজনকভাবে অপারেশন সাকসেসও হয়নি। লেখার নিথর দেহটা নিয়ে যাওয়া হয় পাশের লাশ ঘরে। সেখানে আরও কিছু দেহ ছিল, মূলত মেয়েটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়াতে দুর্গন্ধ বের হচ্ছিল, তাই অন্য ঘরে নিয়ে পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। পাশের ভবন থেকে আগুন এসে পড়ে। সে ঘরটাতে লেখার মরাদেহ সহ আরও 2টো মরাদেহ পুড়ে যায়। মৃত স্ত্রীর দেহের জন্য পাগলামি করে উন্মেষ। আগুনের মাঝেই ছুটে যায়। একসময় বাঁ হাতের এক পাশ পুড়ে যায়। গার্ডরা এসে ওকে ওকে ধরে নিয়ে আসে। ততক্ষণে জ্ঞান হারিয়েছে উন্মেষ। কান্নার রোল পড়ে গেছে, শোকের উপর শোক। লেখার পুড়ে যাওয়া দেহটা নিয়ে আসা হয়। শেষে দেখার সুযোগ হয়নি কারোর। জ্ঞান ফেরার পর একদমই স্থির হয়ে যায় উন্মেষ। লাশ দাফন করার সময় কোনো কথা নেই। আবৃত্তি ঘরের এক কোণে বসে পাগলের মতো কান্না করে। কেউ ভালো নেই কোথাও। যন্ত্রণায় সবার অবস্থা খারাপ। এই ভয়ানক শোকে কাটল 3টে দিন। সবার চোখে মুখের অবস্থাই খারাপ। খাওয়া দাওয়া করেনি কেউই। নিদ্রাহীন চোখ। কলি গ্রামের বাড়ি গিয়েছিল, এই খবর পেয়ে চলে এসেছে আজ। ওর ভাবতেও কষ্ট হচ্ছে, হাসি খুশিতে থাকা পরিবারটা এতটাই ভেঙে গেছে। লেখার মতো সুন্দর একটা প্রাণে পৃথিবীতে নেই। 2 চোখের কোণে বয়ে ঝরছে পানি। চোখ ভর্তি অশ্রু নিয়ে চুলোতে ভাত বসালো সে। দ্বিতীয়ার ঘর এগিয়ে বলল, খালা আম্মা, এইভাবে তো জীবন যাইব না। না খাইয়া থাকলে তো ভাবি মনে আর ফিরে আইব না। তুই এখন যা কলি। কলি এবার এলো আবৃত্তির ঘরে। মেঝেতে পড়ে আছে আবৃত্তির দেহ। গোসল নেই কতদিন। গায়ে জড়ানো মলিন শাড়ি।
এলোমেলো হয়ে পড়ে আছে এদিক সেদিক। কলি আঁচল টেনে দিল বুকে, মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। আবৃত্তি আপামনি, আপনিও যদি এমন ভাইঙ্গা পড়েন তো সামাল দিব ক্যাডা? কেউ তো একজন সামলাবে। আপু চলে গেল কলি। উঠো না, উঠেন আপনে, গোসল কইরা আহেন, আমি গরম পানি কইরা দিই। কেন এমন হলো বলো কলি? আমার আপু তো সুখেই ছিল, আগে গোসল কইরা আহেন। গরম পানি দিয়ে গেল কলি। আবৃত্তিকে গোসলে পাঠিয়ে এলো উন্মেষের ঘরে। ছেলেটার মাঝে এত বেশি পরিবর্তন এসেছে যে মনে হচ্ছে প্রাণহীন একটা দেহ। এতটা ছবি হাতে বসে আছে, চোখ নিবদ্ধ বাহিরে থাকা গাছগুলোর দিকে। রোজ সকালে পাখিদের আনাগোনা দেখতে ভালোবাসতো লেখা। উন্মেষকে তুলে নিত মাঝে সাঝে, বায়না করতো একসাথে ভোর দেখবে বলে। বিজনেসের কাজে বাইরে গেলে কত বায়না জমে থাকতো হৃদয় জুড়ে। এক রাত ভরে যেসব বায়নার লিস্ট করতে লেখা, তারপর এক একটা বায়না পূরণ করতো উন্মেষ। মেয়েটি আজ নেই 3 দিন এরও বেশি সময়, নিশ্চয়ই অনেক বায়না জমা করে রেখেছে, তবে উন্মেষ জানে না সেসব, জানবেও না কখনো। মেয়েটি অন্তরে ছোট ছোট মায়া বাপন করে দিত, সে মায়া আজ পাহাড় সমান রূপে দহন দিচ্ছে। উন্মেষ ফুপিয়ে ওঠে, কলির হৃদয়টা ছ্যাঁত করে উঠল। উন্মেষকে কিছু বলার মতো ভাষা পেল না, শুধু দেখতে লাগলো স্ত্রীর সাথে অন্তত বিচ্ছেদে ভেঙে যাওয়া এক ভগ্ন হৃদয় স্বামীকে। অধিকাংশ মানুষের জীবনেই প্রাক্তন থাকে, এই প্রাক্তন জীবনের শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়, ঠুনকো হয়ে যায় পরবর্তী সম্পর্কগুলো। প্রায়শই মানুষের জীবন চলে গেলে কেবল সমঝোতায়, এই সমঝোতাকেই পরম যত্নে তুলে নিয়ে বেঁচে থাকে মানুষগুলো, অথচ ভিতরটা জ্বলতে থাকে। চাইলেই কি ছেড়ে যাওয়া যায়? মন যদি পিছনে ফিরে তাকায় তবে কি করার থাকে? এই ভুলে ভরা জীবন নিয়েই তো চলতে হয়। কেউ কি কখনো শতভাগ সৎ হয়? যদি তেমনই হতো তবে তো সমাজে ডিভোর্সের সংখ্যা হু হু করে বেড়ে যেত না। আবার যদি সমঝোতায় আগলে বেঁচে থাকতো তবে সারাটা জীবন এক অতৃপ্ত অনুভূতিতে পার করতো না। কে কোনটা বেছে নেবে এটা তার উপর নির্ভর করেছে। একেকজনের চিন্তাধারা এক একটা পথকে আগলে নেয়, কিন্তু দিন শেষে কোনটা সঠিক তো সময় বলে দেয়। ধরা বাঁধা নিয়মে জীবন চলে না। আর জীবন মানে এক একটা ফ্যান্টাসি। 10 দিন পর আজ দিদিয়া এসেছেন রান্নাঘরে, অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। সত্যি তো এভাবে আর কতদিন? তিনি প্রায় চেঁচাচ্ছেন, ভাত রান্না করলে যদি ভাত থেকেই যায় তবে ভাত রান্নার কি দরকার? আজ থেকে চুলায় কিচ্ছুটি বসাবো না। কলি, এই কলি, সবাইকে বলে দে যদি এমন করে তো আমি চলে যাব বাড়ি থেকে। সবাই মিলে আমায় পাগল করে দিচ্ছে। আলমাস সাহেব বিরক্ত হয়ে বললেন, কি শুরু করেছো তুমি? কি শুরু করবো? দেখো না কি অবস্থা তৈরি হয়েছে। ভাতের হাঁড়ি ভরা থাকে রোজ, সব ফেলতে হয়। অকল্যাণ হচ্ছে না? পরিস্থিতিটা তো বুঝো। তুমি চুপ করো। এগিয়ে গেলেন দ্বিতীয়া, চুল মেলে দিয়ে আবৃত্তি হাঁটুতে মুখ গুজে। দরজায় ঠক ঠক আওয়াজ করলেন দ্বিতীয়া, রেসপন্স নেই মেয়েটির। চিৎকার করলেন এবার, কানে কি তুলো দেওয়া? শোকের পাহাড় নামিয়ে রেখেছো সবাই, বাঁচতে হবে না? ঘাড় ঘোরালো আবৃত্তি। দ্বিতীয়া দেখলেন ফ্যাকাশে মুখে, অসাধারণ লাগছে ওকে। চমকালেন তিনি, আগে কখনো এভাবে দেখা হয়নি। ধীরে মেয়েটির কাছে এলেন, মাথায় হাত বুলালেন। দিন তো যেতেই থাকবে মা, লেখা আমার মেয়ের থেকেও অধিক। কখনো ভুল ধরতে পারিনি ওর। এমন লক্ষ্মী সে, ঝগড়ার কথা চিন্তায়ও আসে না। আমার ছেলেটাও ভেঙে গেছে, তুমি একটু সামলাও অন্তত লেখার কথাটা ভেবে। আবৃত্তি দেখলো উন্মেষ চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি বোঝা যাচ্ছে। আলগোছে কপালে স্পর্শ করলো, চুলের মধ্যে হাত গলিয়ে দিল। খুব বিচিত্র জীবন, তাই না আবৃত্তি? মানুষ তো আমরা, অনুভূতির মৃত্যু কি আছে বলেন? গত 10 দিনে আমি বুঝে গেছি সময় আমাদের ব্যতিক্রম কিছুর সাথে পরিচয় করায়। এভাবে ভেঙে পড়লে চলবে? আপুর আত্মা কষ্ট পাবে তো। মেয়েটা এভাবে চলে গেল। আবৃত্তি, শুনেন, আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না আমার। বসো। তোমার বোন আমায় যাতনা দিয়ে গেল, অসহ্য লাগছে সব। কখন এতটা মায়া জন্মেছে বুঝতেই পারিনি। আপনি ওঠেন তো। আবৃত্তি নিচ থেকে উঠিয়ে দিল উন্মেষকে। ছেলেটার এমন রূপ আগে কখনো দেখেনি। ঘর গোছালো আবৃত্তি, লেখার জিনিসগুলো এক সাইড করে রাখলো। উন্মেষ বলল, এগুলো সরিও না। ছড়াচ্ছি না তো। গোসল ছেড়ে বের হলো উন্মেষ, তারপর নামাজ পড়লো, দোয়া করলো লেখার জন্য। ঠিক হলো কবর জিয়ারতে যাবে, আবৃত্তিও যাবে সাথে। নামাজ পড়ে এসে দুজনে বের হলো। কবরের নিকটে যেতে আবৃত্তির পা থমকে গেল, না চাইতেও চিৎকার এলো বুক চিরে। মেয়েটির কান্না দেখে উন্মেষের বুকটা ফেটে যাচ্ছে। ওর যে খুব কষ্ট হয়। আবৃত্তি নিজেকে সামাল দিতে পারে না, উন্মেষকে সামলাতে গিয়ে নিজেই ভেঙে পড়েছে। উন্মেষকে বেশ বেগ পেতে হলো। আবৃত্তি আর যতটুকু মনোবল জুগিয়েছে এখানে এসেছিল সেটা পুরো ভেঙে গেছে কবরের কাছে যেতে। উন্মেষ বুকে জড়িয়ে নিল, হালকা হাতে হাত বুলায়। তুমি এমন ভেঙে যাচ্ছ কেন বলো তো? আপুর জায়গায় আমি কেন মরলাম না? উন্মেষ, চুপ করো আবৃত্তি, এসব বলতে নেই। আল্লাহ নারাজ হন। লেখা বড় লক্ষ্মী, ও ভালো আছে দেখে নিও। আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি মরে যাচ্ছি না। আপুর সাথে কেন এমন হলো? ভেজা দুই নয়ন আড়াল করলো উন্মেষ। আবৃত্তির চোখ মুছিয়ে দিয়ে চুমু খেলো আবার কয়েক। বেরালো ছানার মতো গুটিয়ে রইল আবৃত্তি। মায়া বড় খারাপ জিনিস। রাতের শেষ ভাগে এসে লেখার ছবিটা বের করলো উন্মেষ। এটা প্রথম দিনের ছবি, যেদিন প্রথমবারের মতো যাওয়া হয়েছিল লেখাদের বাড়ি। তুমি আমার জীবনের দীর্ঘশ্বাস হয়ে এসেছিলে লেখা।
ফিরেও গেলে দীর্ঘশ্বাস হয়ে। আমি কখনো তোমায় বুঝতে দিইনি সবটা সুন্দর ছিল, কষ্টে ছিলাম আমি, তবুও ভালো ছিল সব। তুমি ছিলে, চলে গিয়ে সর্বটা দীর্ঘশ্বাসময় করে দিলে। মাঝের সময়টুকু হয়তো আমি অনুভব করিনি, পাথর ছিলাম, তবুও এখন মনে হচ্ছিল। তাই তো তোমাকে, তোমার শূন্যতা আজ আমায় ভোগাচ্ছে। নির্জন রাত্রিতে লেখার ছবিটা কেটে ফেলল উন্মেষ। এক বুক সমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা আমাদের বর্তমানকে ঘৃণা করি, অতীতের জন্য ছটফট করি, আর ভবিষ্যতের চিন্তায় জীবন নষ্ট করি। আমার কাছে সবটাই তিক্ত ছিল, তবুও এখন মনে হয় তুমি থেকে গেলেও পারতে, কষ্টে চেপে না হয় বেঁচে থাকতাম আমি। লেখার মৃত্যুর শোকটা সবে কাটাতে শুরু করেছে সবাই। কিছুদিন পূর্বে মেয়েটির জন্য শতে এতিম বাচ্চা খাওয়ানো হলো, মিলাদ পড়ানো হলো, ধীরে ধীরে স্বস্তি আসতে শুরু করেছে। ঠিক সেদিনই ঘটল বিপত্তিটা। উষার পেইন উঠেছে প্রচণ্ড ব্যথাতে। মেয়েটা চলা তো দূরের কথা, বিছানায় বসে থাকতেও পারছে না। এই খবর পেতেই সকলে বের হয়ে গেছে। কিছু সময় আগে ইয়াস ফোন করে জানিয়েছে উষাকে হসপিটালে নেওয়া হচ্ছে। সেই ঠিকানায় আপাতত চলছে সবাই। দ্বিতীয়া কাঁদছেন বিলাপ করে। বাচ্চা মেয়ে ওনার, না জানে কতটা সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আলমাস সাহেব কঠোর। তিনি প্রায় ধমকে উঠলেন, কান্না করলে কি সব ঠিক হবে? একটু বোঝাতে মেয়েকে, বয়স কি খুব বেশি ওর? ওকে বোঝাতে পারলে না এখনো বাচ্চা মেয়ে নেওয়ার প্রয়োজন নেই? আমি কি জানতাম নাকি এসব জানতে হয়? অদ্ভুত বললে। স্থির থাকতে পারছে না আবৃত্তি। তুমুল গতিতে গাড়ি চালায় উন্মেষ, তবে রাস্তা যেন যাচ্ছেই না। বিপদ এলে এমনটাই হয়। দীর্ঘ সময় পর হসপিটালে পৌঁছানো হলো। ততক্ষণে উষাকে নেওয়া হয়েছে অপারেশন রুমে। ইয়াস মাথায় হাত দিয়ে বসে আছে, দেহটা কেমন নেতিয়ে গেছে। সাহস দিতে উন্মেষ হাত ধরল কাঁধে। মলিন মুখে ইয়াসের চোখ ছলছল করে। উন্মেষ বোঝে না কি করে সান্ত্বনা দেবে, ওর বুকটা যে পুড়ে যাচ্ছে। 3 ঘন্টা পর একটা সংবাদ এলো, যা সকলকে স্থির করে দিয়েছেন। আবৃত্তি 2 পা পিছিয়ে গেল। কান্না জুড়ে দিয়েছেন দ্বিতীয়া। ওনার 2 চোখের জল যেন আজ শুকাবেই না। ইয়াসের মা বাবার মাথায় হাত, আর ইয়াসের সে তো লাপাত্তা। ব্যালকনিতে এলো উন্মেষ। সিগারেট ধরাতে গিয়ে দেখলো আবৃত্তি এসেছে, তাই আর ধরালো না। সময় নিয়ে শ্বাস নিল। সবকিছু এলোমেলো কেন হচ্ছে আবৃত্তি? আমার পরিবারই কেন দুঃখ? ভেঙে পড়ছেন আবার? ভাঙছি না, কেউ যেন টেনে ভেঙে দিচ্ছে আমায়। উষাকে বোঝানোর দায়িত্ব তো এখন আমাদেরই, তাই না? কি বোঝাবো ওকে? বয়সটা কত বলো? এই বয়সে খুবই রিস্কের। সেই জন্যই আমার বারবার চিন্তা হচ্ছিল, শেষ রক্ষাটা আর হলো না। বাচ্চাটা শেষ করতে পারিনি আবৃত্তি। খুব কষ্ট তো লাগলো। ডাক্তার জানালেন উষাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। সকলেই গেল দেখা করতে। উষা ঘুমিয়ে আছে। 7 মাসের ভরা পেটটা এখন একদমই নিচু। হৃদয় বিদারকী স্মৃতি। উষাকে আদৌ ভুলতে পারবে কখনো? গুমোট কান্নায় ছুটে এলো আবৃত্তি। উষা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। পেটে হাত রেখে বুঝে যায় বাচ্চাটা আর নেই। ওর আত্মা যেন শোক গুনতে শুরু করে। আবৃত্তি টেনে নিল 2 হাতে। বোন আমার, এভাবে কাঁদে না সোনা, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা বাঁচলো না ছোট ভাবি, আমি পারলাম না ওকে বাঁচাতে। এভাবে বলো না, আল্লাহকে ডাকো। আমার ছোট্ট সোনা, আমার প্রথম মা হওয়ার অনুভূতি সব শেষ হয়ে গেল ছোট ভাবি, সব শেষ। আমি কেমন করে বাঁচবো বলো? আমি কেন মরলাম না? খাবারের প্যাকেটটা রেখে উন্মেষ বলল, এমন করলে কিন্তু মার দিব উষা। মেরে ফেলো ভাইয়া। আমি ভালো মা হতে পারিনি, বাঁচাতে পারিনি আমার সন্তানকে। নরকেও ঠাঁই হবে না আমার। ঠোঁট উল্টে কেঁদে উষা। উন্মেষের দিকে ইশারা করে আবৃত্তি। ছেলেটার নতদৃষ্টিতে বোঝা যায় ইয়াসের হাদিস মেলেনি। কি জানি কোথায় গেল ছেলেটা। সকলেরই মন খারাপ। উষার শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে গেছেন। সেখানে বড় ছেলের বউ একা। মাসখানেক আগে কনসিভ করেছেন। যাওয়ার আগে অবশ্য বলল উষাকে নিয়ে যাবেন, তবে দ্বিতীয়া বললেন বাড়ি থাকুক মেয়েটা, কিছুদিন পর না হয় যাবে। শোকের সময় কেউ আর দ্বিমত করল না। উষার মাথাটা এখন আবৃত্তির বুকে। মেয়েটি পরম যত্ন জড়িয়ে নিয়েছেন। আলমাস সাহেব আর দ্বিতীয়া আগের গাড়িতে। কিছু ফর্মালিটিসের জন্য ওদের লেট হলো। কিছু খাবি উষা? হালকা লিকুইড কিছু? উহু, বা ডাবের পানি খা একটু। ভালো লাগে না ভাইয়া, আপনি নিয়ে আসুন তো। ডাবের পানি খেলে একটু বল আসবে। রাস্তার ধারে থামিয়ে ডাবের পানি নিল উন্মেষ। জোর করে কয়েক ঢোক খাওয়ালো আবৃত্তি। উষা আবারও কাঁদছে। কথা হারিয়ে যায় উন্মেষের। কিছুদিন আগে স্ত্রী হারালো, এখন বোনের বাচ্চাটাও চলে গেল। আহারে জীবন। 1 সপ্তাহ গেলেও যখন উষার বাড়ি থেকে কোনো খোঁজ এলো না, তখন সত্যি অবাক হলো আবৃত্তি। পুরো পরিবারটা ধকল সামলাতে ব্যস্ত। উন্মেষ আবারও ঠিকঠাক বিজনেসে মন দিয়েছে। এভাবে থাকলে ব্যবসার লস হবে। উষা বসে থাকে নিরালয়, ঘর থেকে বের হয় না। সন্ধ্যায় যখন উন্মেষ বাড়ি ফিরল, তখন খুব ক্লান্ত দেখাচ্ছিল। নুন চিনি শরবত দিয়ে আবৃত্তি বলল, ইয়াসদের বাড়ি থেকে কেউ আসলো না একবার? মানছি যে এটা খুবই মর্মান্তক, তবে একটিবার ফোন তো করাই যেত। অন্তত ইয়াস তো করতেই পারত। আমরা তো খোঁজ নিইনি। তাছাড়া ইয়াসও নিজ সন্তান হারিয়েছে, সবটা মেনে নিতে সময় লাগবে। তবুও আমার কেমন যেন লাগছে। কেন বলো তো? জানি না। প্লিজ একবার খোঁজ নিয়ে দেখবে। কিছুতেও আমি শান্তি পাই না। দেখব। এখন বসো পাশে। চিন্তিত মুখে বসলো আবৃত্তি। উন্মেষ ওর হাতটা নিয়ে খেলছে, বাচ্চাদের মতো করে এদিক সেদিক ঘোরাচ্ছে। কি করছো? এমনই ভালো লাগছে। অভ্যেস এখনো যায়নি? যাবে কেন? অভ্যেস গড়িয়েছিলেন যাওয়ার জন্য? তুমি বড় অদ্ভুত। আর এই অদ্ভুত মানুষটাকেই তুমি। থাক, বাদ দাও সেসব। সবাই খেয়েছে? হ্যাঁ, তুমি খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ফ্রেশ হও, একসাথে খাই। থ্যাঙ্কস আবৃত্তি। হঠাৎ থ্যাঙ্কস বললে যে?
আমার ভাঙা পরিবারটাকে আবার জুড়িয়ে দেওয়ার জন্য। লেখার মৃত্যুর পর আমি ভাবিনি সবাইকে আগলে নিতে পারবে তুমি। আপুর মতো আমি কখনোই হতে পারবো না উন্মেষ। কেউ কারো মতো হয় না আবৃত্তি। না তোমার মতো হতে পেরেছিল লেখা, আর না তুমি লেখার মতো। তবু 4টে বছর একসাথে ছিলাম আমরা, কোনো অভিযোগ ওঠেনি। উঠে এলো আবৃত্তি, পর্দা মেলে দিল, বলল কাল একটু বাড়ি যাব, দিয়ে দিয়ে এসো তো। মামুনির শরীর ভালো নেই, ঠিক আছে কয়েকদিন থেকে এসো না হয়। না থাকা যাবে না এখন, আন্টি কতটা সামলাতে পারবে আমি জানি না। উষা তো খেতেই চায় না। উজ্জ্বল হয়ে এলো উন্মেষের রক্ষী, কিছুটা এগিয়ে টেনে নিল আবৃত্তিকে, ঘাড়ে নাক ঘষতে শুরু করেছে। তুমি বড় বেশি ভালো আবৃত্তি, তোমার মতো কেউ নেই। আমি তো স্বার্থপর। ওহ, তুমি তো বলেছিলে, পরিস্থিতি বলিয়েছে। তবে এটাই সত্যি, তুমি সব থেকে সেরা, সবার থেকে আলাদা, বড় লক্ষ্মী তুমি। খাবো না, খাবে না? ও কেন? তোমায় খাবো। ছি, ছাড়ো বলছি। আই নিড ইউ আবৃত্তি, আই নিড ইউ। এখন একটু স্বস্তি চাই আমার। গত কয়েক মাস ধরে আমি অশান্ত হয়ে গেছি, প্লিজ বউ। আর বাধা দিল না আবৃত্তি। উন্মেষের স্পর্শগুলো গাঢ় হতে শুরু হয়েছে। এক একটা ভালোবাসার ছোঁয়া যেন ভাসিয়ে নিচ্ছে কোনো গভীরে। বরাবরই পাতলা ঘুম উন্মেষের, তবে আজ ছেলেটার খুব গভীর। এই যে এত সময় ধরে আবৃত্তি ওর মাথায় হাত বোলাচ্ছে, চুমু খাচ্ছে, আর কোনোটাই ধ্যান নেই। আবৃত্তি হাসলো, মৃদু কোমল এক হাসি। ছেলেটার ভালোবাসা সিক্ত হতে 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 ভুলেই গিয়েছিল মানুষটা রক্ত মাংসে গড়া। স্থির করলো আবৃত্তি, নখগুলো আজই কেটে ফেলবে। উন্মেষের পিঠোমার কতগুলো দাগ, গলায় আছে একটা। ওঠার চেষ্টা করলো আবৃত্তি, তবে বলিষ্ঠ দেহের উন্মেষের শক্তপোক্ত এই অলিঙ্গনের সাথে পেরে উঠল না। ছেলেটার ঘন ঘন গরম নিঃশ্বাস আছড়ে পড়লো আবৃত্তির গলায়। আবৃত্তি ডাকে, ওঠো, অনেকটা বেলা হয়েছে। বিরক্তি কেন করো বউ? একটু ঘুমাতে দাও প্লিজ। এই তো ঘুমিয়েছো, অনেক সময় ঘুমিয়েছো। ও তাহলে আমাকে যেতে দাও। কোথায় যাবো? শুয়ে থাকো, এভাবেই ভালো লাগছে। বাথরুমে যাবো, গোসল করবো, ছাড়ো এখন। একা কেন যাবে? চট করে উঠে বসলো উন্মেষ। আবৃত্তির নিজেকে ঠিক করতেই আবারও এলোমেলো করে দিল উন্মেষ। চোখ রাঙালো মেয়েটি, সেসব পরোয়া না করে মেয়েটিকে কোলে তুলে নিল উন্মেষ। বাড়ি থেকে বের হওয়ার সময় আলমাস বললেন, তোমরা দুজনে কিছুদিন ঘুরে আসতে পারো। না বাবা, এখন ঘোরাঘুরি কোনো প্রয়োজন নেই। তোর বাবা তো ঠিকই বলেছে, ঘুরে আয়, ভালো লাগবে। ভালো লাগার প্রয়োজন তো এখন নেই মা। উষা সবে একটু একটু ঠিক হতে শুরু করেছে, সব দিক ঠিক হোক আগে। হ্যাঁ আন্টি, আমারও তাই মনে হয়। আমার আর তোমারও পর আবৃত্তি। ছি ছি, তা কেন হবে? তাহলে আন্টি বলে ডাকো যে। লেখা যদি আমার মেয়ে হয় থাকে, তবু তুমি কেন নয়? শীতল হয়ে এলো আবৃত্তির দুচোখ। দ্বিতীয় কাছে টেনে নিল মেয়েটিকে, চোখের জল মুছে দিতে বললেন, দু বোনই বড় লক্ষ্মী। আমরা নিশ্চয়ই খুব ভাগ্য করে এসেছি, না হলে দুই চাঁদই কেন আমার ঘরে আসবে? ইয়াস এসেছে, রুগ্ন তার চেহারা। উষার পাশে এসে বসলো। উষা ভালো করে দেখে নিল প্রিয় স্বামীর মুখটা, তারপর বলল, কি হয়ে গেল? আমি খুব খারাপ মা, তাই না? এমন নয়, আমাদের বাচ্চাটা পৃথিবীর স্বাদ নিতে পারলো না। আমার খুব কষ্ট হচ্ছে ইয়াস, খুব কষ্ট। বাদ দাও সেসব, বাড়ি নিয়ে যেতে এসেছি, ব্যাগ গুছিয়ে নাও। দুদিন পর যাই তাহলে? গাড়ি পাঠিয়ে দিব। কেন, তুমি থেকে যাও, আমার ভালো লাগে না। ইয়াসের মনের অবস্থা ভালো না, উষারও না, দুজনের কেউই শান্তিতে নেই। ইয়াস ফোন তুললো, দুদিন পর গাড়ি পাঠিয়ে দিব তাহলে। দরকার নেই, আমি আজই যাব। ঠিক আছে। কষ্ট পেল উষা, বড্ড অভিমান করে আজ যাওয়ার কথা বলেছে। তবে সেটা বুঝলো না ইয়াস, এটা যেন মানতেই পারছে না। মেয়েটি ওয়াশরুমে গিয়ে এক চোট কাঁদলো, আর তারপরে ভাবলো ইয়াসও তার মন অশান্তিতে ভুগছে, সেহেতু ছেলেটার আচরণ অস্বাভাবিক হতেই পারে। আবৃত্তিকে জড়িয়ে উষা বলল, আমার জন্য অনেক করেছো ছোট ভাবি, সমস্ত পাগলামো সহ্য করেও ঠিকই এসেছো খাওয়াতে, সব কিছুর জন্য থ্যাংক ইউ। বড়দের মতো কথা বলে আমাদের উষা পাখির দেখি তো তোমায়। মলিন মুখে হাসি ফুটিয়েছে, তবে সে হাসি প্রাণহীন স্নেহে ভরা নয়নে মেয়েটিকে দেখে নিল বার কয়েকবার। উন্মেষ বোনের মাথায় হাত বোলায়। বিয়ের দিন এতটা কষ্ট লাগেনি যতটা কষ্ট আজ হচ্ছে। লেখার মৃত্যুকে নিয়ে ভেঙে পড়েছিল ললিতা বেগম ও আশা সাহেব। সময়টা এত খারাপ ছিল, সে আবৃত্তি সময় দিতে পারেনি। এবার ঠিক হলো ওনারা কিছুদিন বাড়ি এসে থাকবেন। উন্মেষ নিজে গিয়ে নিয়ে এসেছে, আবৃত্তি জানে না এটা। মামুনি বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে এলো। উষার চলে যাওয়াতে যতটা মন খারাপ হয়েছিল, বাবা মামুনি আসতে সেটা পূরণ হয়ে এসেছে। ললিতা মেয়েকে কিছু উপহার দিলেন। কি মামুনি, খুলে দেখ। কিছু গহনা রয়েছে বাক্সতে। আবৃত্তি অবাক হওয়া দেখে বললেন, বিয়েটা খুবই অস্বস্তির মধ্যে হলো। মন খারাপ ছিল খুব, তাই আর দেওয়া হয়নি। প্রয়োজন ছিল না মামুনি, আগেই তো বানিয়েছিলাম দুই বোনের জন্য 2 সেট গহনা। একটু মন খারাপ হলো সবার। প্রতিটা দীর্ঘশ্বাসে লেখার স্মৃতি, ভালোবাসার মানুষগুলো চলে গেলেও সারা জীবনের জন্য ক্ষতটা রয়ে যায়। সন্ধ্যা থেকে টুকটাক আড্ডা চলছে। পরিবারকে হাসি খুশি দেখে উন্মেষের মন পলকে আবেশে ভরে ওঠে। আবৃত্তি নাস্তা বানাতে ব্যস্ত, সাথে আছে কলি। উন্মেষ দাঁড়িয়ে রইল সুযোগের অপেক্ষায়, তবে সুযোগ হলোই না। কলি নড়ছে না এক চুল। কলি শোন, আমার ঘরে গিয়ে দেখ। কি দেখবে? কি দেখবে? দাঁড়াও, মনে করতে দাও। মনে করলো উন্মেষ, কিন্তু কিছুই মাথায় আসছে না। আবৃত্তি চা নামিয়ে নিল। বললেন, না তো ভুলে গেছি। আশ্চর্য, মাথা গেছে আপনার হয়তো। কলি, আসো তো আমার সাথে। না। কেন? ও কেন যাবে না? তুই নাস্তা নিয়ে যা তাহলে। কলি, ঠিক আছে ভাইজান। নাস্তা নিয়ে গেল কলি। উন্মেষ ভালোভাবে দেখে গিয়ে আলগোছে জড়িয়ে ধরে আবৃত্তিকে। কি হলো? তুমি আমার সাথে ঘুমাবে? কেন? এটা কেমন কথা? বউ হয়ে অন্য ঘরে ঘুমাবে? আর কিছুদিন। মাঝপথে আটকে দিল মেয়েটিকে, ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলে,
আজ তো মা বাবা এসেছেন, গেস্ট রুম পরিষ্কার করা নেই, প্লিজ আমার সাথে ঘুমাবে তুমি। সরো তো, খালি ধান্দা। হ্যাঁ ধান্দাই তো, আবার মন খারাপ করো না, তুমি বুঝলে না? বুঝুনি তো। রান্নাঘর থেকে বের হওয়ার সময় মুখ টিপে হাসে আবৃত্তি, চুপি চুপি চলে এসে। চুপি চুপি কেন? আমার লজ্জা করবে না? দুষ্টু হাসলো উন্মেষ। খপ করে মেয়েটির হাত ধরে বলল, করুক লজ্জা, সবার সামনে দিয়ে নিয়ে যাব। ছাড়ো এখন না, যদি পালিয়ে যাও। কোথায় যাবো আর? অনেক দূরে। আমার ভয় হয় আবৃত্তি, আমি তোমাকে হারাতে চাই না। তোমার বোনকে হারিয়ে বুঝেছি একটা সম্পর্ক দলিল হওয়ার পর কতটা আপন হয়ে যায়। হুট করে না চাইতেও চলে আসা দায়িত্বগুলো ভালোবাসা পরিণত হয়ে যায়। ভাগ্য তোমার আমার এক করেছে, ফের তোমায় ছাড়া সত্যি আমি মরে যাব, আর হারাতে পারবো না আমি। ১ মাসের মাথায় ঊষার কল এলো, যা ভয়ানক শোকবার্তার আভাস। ঊষার কান্নার আওয়াজগুলো আবৃত্তির চিত্তে ভয়ের তৈরি করেছে। উতলা হয়ে এলো ভেতরখান। রাত্রি প্রায় ২টো। উন্মেষ খুব কাজ করছে বিগত দিনগুলো, সেই জন্য ঘুমটা বেশি। ছেলেটা জাগে না যেন, তার জন্য একটু দূরে আসার চেষ্টা করলো, তবে খুব একটা লাভ হয়নি। উন্মেষের স্বভাব আবৃত্তিকে বুকে মিশিয়ে ঘুমানো, উপায়ান্তর পেল না। আবৃত্তি শুনছো? হুম। ঘুম ঘুম কণ্ঠে উন্মেষের জবাব। আবৃত্তি বলল, ঊষা কল করেছে, কাঁদছে খুব। কি? দেখো না। ফোন নেই উন্মেষ। ফোন নেয় উন্মেষ, বাঁ হাতে ঘুমের ভাবটা সরিয়ে। বলে, কি হয়েছে তোর ভাইয়া? আমি শেষ হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে। কি সব পাগলের মতো বলছিস? আমায় নিয়ে যাও ভাইয়া, আমায় নিয়ে যাও প্লিজ। ইয়াসকে ফোনটা দে। এই নিশ্চয়ই দুটোর মাঝে ঝগড়া হয়েছে, ইয়াস আরেকটা বিয়ে করেছে, আমি বুঝতে পারছি না কি করব। আমি মরে যাই ভাইয়া, আমার জন্য বিষ নিয়ে আসবে প্লিজ। তৎক্ষণাৎ ইয়াসের বাড়িতে উপস্থিত হয় উন্মেষ, সাথে আবৃত্তিও এসেছে। মা বাবাকে জানিয়ে নি এখনো। বয়স হয়েছে, সাথে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। শরীর ভালো নেই তেমন। আবৃত্তি আগে হাঁটার চেষ্টা করলে উন্মেষ থামায়। আমি আগে যাচ্ছি, পিছনে আসো। ইয়াস বসে আছে ড্রয়িং রুমে, পাশেই আধমরার মতো শুয়ে আছে ঊষা। মেয়েটার ঠোঁটের কোণে রক্ত। চিৎকার করলো আবৃত্তি, ঊষা! ছোট ভাবি, ছোট ভাবি, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। চুপ করো ঊষা, চুপ করো তুমি, কিছু হয়নি। ইয়াসের তেমন প্রতিক্রিয়া নেই। উন্মেষ যা বোঝার বুঝে নিয়েছে। ঝামেলা করতে চাইলো না এই মুহূর্তে, তবে ইচ্ছে করছে ইয়াসের প্রাণ বের করে নিতে। বোনকে নিয়ে বেরিয়ে এলো সে। বের হওয়ার আগে শুধু বলল, তোকে তো আমি দেখেই নিব, ভালো করলি না। জীবনের ধাক্কাগুলো বড় অদ্ভুত। কে জানতো ইয়াস নামক মানুষটা হুট করে মিলিয়ে যাবে ঊষার জীবন থেকে। ২টো বছর ব্যয় করেছে ঊষা। প্রথম বছরেই সম্পর্কটা গভীর হয়। দশম শ্রেণীতে উঠতে না উঠতে ইয়াসের আবদার বাড়ে। এই মুহূর্তে বিয়ে করতে চায়, কারণ ওর নিজের উপর নাকি ভরসা নেই। ও চায় না কোনো ভুল হয়ে যাক। ছেলেটা এমনভাবে বোঝালো যে কিশোরী ঊষা সর্বোচ্চ ভুলটা করে ফেললো। বিয়ে করলো লুকিয়ে, এমনকি মাস ২ পর প্রেগনেন্ট। উন্মেষ খবর নিল সব। ইয়াস নিজ থেকেই ডিভোর্স লেটার পাঠিয়েছে। এর আগে একটা চিঠিও দিয়েছে। উন্মেষ দেখালো সেটা। আবৃত্তি পড়ল, ঊষা, তুমি আমার জীবনে প্রথম মেয়ে নও, তোমার আগেও আমার বউ আছে। আমি তাকে ভীষণ ভালোবাসি। আমাদের বিয়েটা হয় আরও ৫ বছর আগে। অনেকটা আবেগের বশেই হয়তো বিয়ে করেছি। সবে কলেজে উঠেছি তখন, একই ক্লাসে পড়তাম। ভালোবাসাটা শারীরিক মেলামেশাতে পরিণত হয়, কনসিভও করেও। আমি তখন বুঝতে পারিনি কি করব। এক বড় ভাইয়ের সাহায্যে অ্যাবর্শন করাই ওর। তবে কে জানতো ওই অ্যাবর্শনটাই ওর গর্ভধারণ ক্ষমতা কেড়ে নেবে। মেয়েটা আবেগী, ভীষণ ভালোবাসতাম ওকে। চাইছিলাম ও যেন ইনসিকিউর ফিল না করে, তাই বিয়েটা করে ফেলি। তবে এর মধ্যেও ওর ইচ্ছে হয় ছোট 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 হাত পা নিয়ে খেলা করার। তবে কপাল পোড়া আমাদের, অনেক চেষ্টা করেও বেবি হলো না। পাগলামি শুরু হলো ওর। আমি ওকে আলাদা রেখেছি। একটা ছোট জব করতাম, সেটা তো জানোই, যা রোজগার হতো। এত এখন অসুবিধা হয় না, তাই বাসা থেকে কখনো জানাতেও পারিনি। আলাদা থাকলেও আমাদের ভালোবাসাতে ছিল সুখ। তবে একটা বাচ্চা খুবই দরকার। তার উপর বাবা বলল, আমাদের ২ ভাইয়ের মধ্যে যার সন্তান আগে হবে তাকে মোট প্রপার্টির ২ ভাগ দেওয়া হবে। তবে বাসায় তো জানে না আমি বিয়ে করেছি। এদিকে ভাইয়া বিয়ে করলো, সে বছরেই সম্পত্তি পাওয়ার চান্স বেড়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনই তোমার সাথে আমার দেখা। আমার বন্ধুর কোচিং সেন্টারে যেতে তুমি। বোকাশোকা একদমই বাচ্চা। একটা ভালো লাগা কাজ করলো। ভাবলাম একটা বেবি তো দরকার, আর তোমাকে পটাতে পারলে খুব সহজেই সবটা হয়ে যাবে। হলেও তাই, তবে কে জানতো ভাবি এত বড় সর্বনাশটা করবে। তোমার পেটের বাচ্চাটা ভাবির জন্যই শেষ হয়ে গেল। ষড়যন্ত্রের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি চাইলে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারো। ভিতর থেকে জ্বলছি আমি, অশান্তিতে মাথা কাজ করছে না। তোমাকে নিজের কাছে রাখতে চাইছি না আর। বাচ্চা তুমি, সুন্দরীও, ভালো জায়গায় বিয়ে হবে। তবে যে মেয়েটা আমার এতগুলো দিন ধরে ভালোবাসলো তাকে কি করে ছাড়ি? তাছাড়া আমার পরিকল্পনা ছিল বেবিটা হলে কোনোভাবে বেবিটাকে সরিয়ে ফেলবো। এ নিয়ে বিনিয়ে তোমায় ডিভোর্স দিব। সেসব তো আর হলো না, তাই নিজ থেকেই সব বললাম। জানি কষ্ট পাবে, তবে বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসিনি কখনোই। তোমার সাথে করা সব প্রতারণার জন্য আমি কেবল ক্ষমা চাইতে পারি। ক্ষমা না করলে ডিভোর্স লেটারে সাইন করে দিও। বাবা মা রেগে আছেন, তবে আমি মানিয়ে নেব আশা করি, কিন্তু ২ স্ত্রী মেনে নেবেন না। তাছাড়া আমি ওকে ছাড়তেও পারবো না। অপশন হিসাবে তোমাকেই ছাড়তে হলো। ভালো থেকো। মেঝেতে বসে পড়ল আবৃত্তি। উন্মেষ রাগে গজগজ করছে, হারামির বাচ্চাকে আমি ছাড়বো না। কোনো প্রয়োজন নেই ভাইয়া। ঊষা তুই এখানে। আমি সব শুনেছি ভাইয়া। দেখো ঊষা,
ওকে তো শাস্তি পেতেই হবে। কী লাভ ছোট ভাবি? যেখানে সে কখনো আমায় ভালোই বাসেনি তাকে শাস্তি দিয়ে কোনো লাভ কি আছে আদৌ? বড়দের মতো মতামত দিল উষা। এইটুকু সময় যেন অভিজ্ঞ হয়ে উঠেছে মেয়েটা। বুকের বাঁ পাশে মোচড়াচ্ছে। আবৃত্তির ভীষণ খারাপ লাগছে। সেদিন যদি আরেকটু খটিয়ে দেখতো ওরা। ভাগ্যকে মেনে নিয়েছে সবাই। উষার ডিভোর্সটা হয়ে গেছে অনেকগুলো দিন। উষা এখন নিয়মিত কলেজ যাচ্ছে, যথাসম্ভব চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার। পুরো পরিবারটা ভেঙে গিয়ে আবার জুড়ে আছে। ঝড় ঝাপটা সব ফেলে এগিয়ে যাচ্ছে ওরা। তিনটে টিকিটে পাঠালেন আসাদ সাহেব কক্সবাজার ঘুরে আসার জন্য। এয়ার টিকিট আর হোটেলিং বুক। টিকিট পেয়েই ফোন করে আবৃত্তি, তোমরা কি বলো তো বাবা, কি করলাম রে মা? এই সময়ে টিকিট পাঠায় কেউ? টিকিট পাঠানোর জন্যই টাইম লাগে আবার? তোরা সব একটা ধাক্কা কাটালি। অবশ্য ধাক্কা তো যাচ্ছেই না, তাই একটু ঘুরে আয়, ভালো লাগবে। 3টা টিকিট? উষা যাবে না সাথে? ভালো কথা মনে করিয়েছে বাবা। ঠিক আছে, আমি এখন রাখি, তোমাকে খুব ভালোবাসি বাবা। শোনা মেয়ে, তুমি আছো দেখেই না বেঁচে আছি আমরা। চমকে গেল আবৃত্তি। আপন বাবা মা না হয়েও কতটা ভালোবাসে ওকে। ভেজা নয়ন মুছে অস্পষ্ট সুরে বলল আবৃত্তি, এভাবেই থেকে যেও বাবা। আর তোমরা না থাকলে আমি আসলেই বড় অসহায়। আবৃত্তি ভেবেছিল উষা ট্যুরে যেতে চাইবে না, কিন্তু মেয়েটি এক বলাতেই রাজি হয়ে গেল। বিষয়টা ভালো লাগলো আবৃত্তির। জীবন হেরে গিয়ে থেমে যাওয়ার মতো বোকামি আর দুটো নেই। লাইফটা যদি এত সহজই হতো তবে সে লাইফের এত মূল্য থাকতো না। এসব ভাবে আবৃত্তি। উষা ব্যাগ প্যাক করেছে, সেসবই দেখাতে এসেছে। একটা সাদা রঙের টপস রেখে যাচ্ছিল উষা। আবৃত্তি বলল, ওটা নিচ্ছ না কেন? ওটা তোমাকে অনেক সুন্দর লাগবে। কোনটা ছোট ভাবি? ওই যে সাদা টপস। টপসটা হাতে নিয়ে একটু ভাবলো উষা, আর তারপরই ফায়ার বাকেট নিয়ে তাতে ফেলে দিল টপস। আগুনে জ্বলতে লাগলো জামাটা। আবৃত্তির মনে হলো উষা হয়তো কোনো বিষয়ের প্রতি আপসেট। তোমার কি হলো উষা? আমার কথায় কি রাগ করলে কোনোভাবে? না ছোট ভাবি, যদিও ইচ্ছে না করতো তাহলে জামাটা না নিতে। এভাবে আগুনে পুড়িয়ে দিলে যে। জীবনে কিছু সুন্দর স্মৃতি তিক্ত হয়ে আসে ছোট ভাবি, আর সেসব স্মৃতিকে বয়ে বেড়ানোর মতো নির্বুদ্ধদের দুটো নেই। আমি করতে চাচ্ছি না। উষার কথা না বুঝতে পারে আবৃত্তি তাকিয়ে রইল নির্বাক হয়ে। ফসকে দম ফেলে উষা, যেন কত কালের দীর্ঘশ্বাস। আসলে ভাবি, এই টপসটা ইয়াস এনে দিয়েছিল আমাদের ফার্স্ট নাইটে। হুড়মুড়িয়ে উঠল আবৃত্তি। উষাকে ধরতে গেলেই উষা বলল, আমায় ভাঙতে দাও ছোট ভাবি। ভেঙেই একদিন শক্ত হব আমি, খুব শক্ত। কি সুন্দর কথা! বাচ্চা একটাই, জীবনে হেরে গিয়েও যেন খুব বুঝদারে পরিণত হয়েছে। সব কিছু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তবেই না জীবন হবে সুন্দর। সন্ধ্যার ফ্লাইট ছিল ওদের। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেল ওরা। হোটেলে গিয়ে চাবি নিয়ে এলো। আবৃত্তি বলল, তুমি আমার সাথে আসো উষা। কেন ছোট ভাবি? আমার সাথে থাকবে? কি বলো এসব? এটা হয় নাকি? এটাই হয়। হ্যাঁ, আমি আবৃত্তি এটাই ঠিক করেছি। ধ্যাৎ, তোমরা যে কি বলো ভাইয়া। আসো বোন আমার। না ছোট ভাবি, আমি একা থাকতে চাই একটু। আমি এসেছি শুধু মাইন্ড ফ্রেশ করতে। কিন্তু উষা, অসুবিধা হবে না আমার? জানো তো এখন আমি কবিতা লিখতে শুরু করেছি, আর ব্যাগ ভর্তি করে বই এনেছি, সব কবিতার বই। সারা রাত জেগে পড়বো বলে। তুমি কাছে থাকলে হবে নাকি সেটা? দাও চাবিটা। ফটাফট চলে গেল উষা। উন্মেষ আর আটকালো না। অনেকাংশেই মেয়েটি কথা সত্য। একটু একা থেকে নিজেকে বোঝার চেষ্টা করুক, মানিয়ে নিক সবটা নিজের মতো। শাওয়ার শেষ করে এসে আবৃত্তি দেখলো কিছু লিখছে উন্মেষ। মেয়েটি দেখতে যেতে লুকিয়ে ফেললো। কি হলো এটা? লুকিয়ে দেখো কেন? তো দেখাও কি লিখেছো। উফ, কি সমস্যা? আজ নয় কাল দেখাবো। অদ্ভুত তো। যাই বলো না কেন আজ দেখাতে পাবো না। আজ রোমান্টিক মুডে আছি আমি। রোজই থাকো, আজ একটু বেশি। কাছে আসবে না? তোমাকে সুবিধার লাগে না? বড়রা সবসময় অসুবিধারই হয়। কাইন্ড অফ গুন্ডা। আচ্ছা, জোর করতে আসলে আমিও নায়িকাদের মতো হব যেমন। টেবিল থেকে ফলটা কাটার নাইফ নিয়ে নিল আবৃত্তি। ফিজেল হেসে নাইফ ঘুরিয়ে বলল, দেহ পাবো না, মন পাবো না শয়তান। তার আগেই তোর পেটে ফুটো করে দিব। বাংলা সিনেমা। আমি সিরিয়াস। আম আমি আম অলসো মিস আই এম অলসো মিসেস। গাল ভর্তি এসে আবৃত্তিকে কোলে তুলে নেয় উন্মেষ। মেয়েটির ভেজে চুলে নাক ডুবিয়ে দেয়। অদ্ভুত এক স্মেল আসছে শরীর থেকে। চট করেই বলে উন্মেষ, ইচ্ছে করে শ্যাম্পু করেছো তাই না, যাতে আমার কবজা করা যায়? ছি, তুমি সবসময় অশ্লীল। আরও হব তাই? হুম, একদম। ঠোঁটে হালকা স্পর্শ করে ফের বলে উন্মেষ, তোমায় নিয়ে আহাজারি নেই তো, সে সুযোগ পেলেই ছোঁয়ার ইচ্ছে জাগে। হুটহাট মাতাল হয়ে ডুবে যায় এদিক সেদিক। মন জানে এই চোখ দুটো শুধু একজনেরই আছে। খুব ভোরে সমুদ্রে এসেছে উষা। বালির আস্তরণগুলো পায়ের সাথে মিশে গিয়ে গিজগিজ করে, আবার ধুয়ে যায় সমুদ্রের জলে। ভালো লাগে ওর। হালকা সমীরণগুলো স্পর্শ করে যায় গাল, চিবুক সহ সর্বাঙ্গে। অনেক ভোর হাওয়াতে মানুষজন নেই একদম। আসার পথে কাউকে দেখিনি এদিকটায়। হঠাৎই একজনকে আসতে দেখলো। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, তবে ছেলেটা যেন ওর দিকেই আসছে। উষা পায়ের গতি বাড়ায়। এবার ছুটে আসছে ছেলেটা। ভয় পেলেন। জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো উষা। অদ্ভুত লোক। উষার সাথে তালে তাল মিলিয়ে পায়ের গতি বাড়ালো। উষা তখন বলল, কি সমস্যা? অনেক সমস্যা তো। আমার আছে কি? আপনার কাছেই তো সব। হোয়াট?
এই তো আমি এসেছি আপনার কাছে আপনাকে চাইতে। পাগল নাকি? হ্যাঁ, একদম পাগল, শুধু আপনার জন্য স্মরণের সামনে থেকে। আপনি আমাকে আমি আপনাকে পছন্দ করি উষা। ধুপ করে উঠল উষার হৃদয়। ছেলেটা ওর নাম জানে। মেয়েটি তৎক্ষণাৎ সরে এলো। পিছন থেকে ছুটে এলো হৃদ। শোনেন না? চাচ্ছি না শুনতে। আর মাথায় রাখবেন, ভাঙা গ্লাস কখনো জোড়া লাগে না। কথাটা অনেকাংশেই ভুল। বিস্ফারিত হয়ে তাকায় উষা। হৃদ হেসে জবাব বলল, ভাঙা গ্লাসকে জোড়া না লাগিয়ে বরং সেটাকে গড়িয়ে পুনরায় গ্লাস বানানো যায়। বোকা বনে যায় উষা। এমনভাবে তো ভাবিনি কখনো। তবে এই মুহূর্তে সে যেতে চায়, কোনো কথা শুনতে চায় না, একদমই না। বিকেল হিমচিড়িয়ে এলো ওরা। উষা এলো না মাথা ব্যথার অজুহাতে। ওরা যখন জলপ্রপাতের পথে যাচ্ছে তখনই ব্যাঙের মতো লাফিয়ে এলো হৃদ। এক চিলতে হাসি ফুটল উন্মেষের অধরে। ভালো আছিস হৃদ? খুব ভালো, একদম ফুরফুরে। ফোনে কথা বললি কাল রাতে? আজই চলে এলি? মন যে মানছিল না ভাই। বাসায় সবে ঠিকঠাক? আর রিয়াদের কি খবর? বউ নিয়ে আসবে সামনের মাসেই। তোমার বন্ধু তো আবার বিদেশি বউ পেলেছে। হেসে ওঠে উন্মেষ। আবৃত্তির সাথে পরিচয় করিয়ে দেয়। হৃদ হচ্ছে উন্মেষের ফ্রেন্ড, রিয়াদের ছোট ভাই। খুব চঞ্চল, কিছুটা দুষ্টু প্রকৃতির। একসময় উন্মেষ পড়াতো ওকে। কাল হঠাৎই ফোন করলো, বলল উষার কথা। মেয়েটিকে খুব ছোটই দেখেছে। ওই তো ক্লাস 4-5-এ বিদেশে যাওয়াতে অনেকটাই যোগাযোগ ছিন্ন ছিল। উন্মেষ যখন উষার ঘটনাটা বলল তখন হৃদ যেন খুশি হলো। চট করেই বলে দিল নিজের মনে জমিয়ে রাখা অনুভূতির কথা। উন্মেষ বিশেষ কিছু বলেনি, তবে হৃদের আগ্রহটা খুব বেশি। অসহিষ্ণু কণ্ঠে বলল উন্মেষ, অনুভূতি থাকাটা ভালো, তবে এই অনুভূতিটা টেনে ধরে জীবন চলবে তো হৃদ? আমার বোন কিন্তু ডিভোর্সি। ভাই তুমি জানো আমি কেমন। আমার কাছে এসব ম্যাটার করে না, নিষেধ করছি না, তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কিন্তু। উষার পড়াশোনা না শেষ হওয়া অবধি ওকে বিয়ে দেবো না। আমার কোনো প্রবলেম নেই ভাই, আমি শুধু উষাকে জীবন্ত করতে চাই, ছোট ছোট অনুভূতির বীজ বপন করতে চাই। স্নিগ্ধ হয়ে এলো উন্মেষের দুচোখ। ছেলেটা চট করে আবৃত্তির আর ওর ছবি তুলে দেয়। সেই ফটোটা বের করে বলে, ভাবি এটা আপনার গিফট। কি করবো বলেন ভাই? ভাই তো আর দাওয়াত দিল না। তবে চাচা হওয়ার মিষ্টিটা চাই খুব দ্রুত। লজ্জায় পড়ল আবৃত্তি। ছেলেটা খুব সমবয়সী হবে, তবে লাজ লজ্জা নেই একটুও। ঝরনের পানিতে হালকা ভিজে গেছে আবৃত্তির শাড়ি। ফুটে উঠেছে পেটের অংশটা। টুক করে চিমটি কেটে দিল উন্মেষ। রাগলো আবৃত্তি। লাল করেছ নাক। কি হলো এটা? যা হবার তাই হয়েছে। জ্বলছে খুব। ওয়েট। কথা শেষ হতে না হতে পেটে সিক্ত ঠোঁট স্পর্শ করায় উন্মেষ। শীতল পানিতে এমনিতেই শিরশির অনুভূতি হচ্ছিল। এবার যেন সমস্ত অনুভূতি আবৃত্তিকে স্পর্শ করে গেল। আলগোছে নিজের দিকে জড়িয়ে নিল উন্মেষ। একটা জিনিস দেখবে? কি? চিঠি। কিসের চিঠি? আমার লেখা তোমার জন্য চিঠি। গত 4 বছরে জমায়েত করা অব্যক্ত সব চিঠি। কথা শেষে বাক্সটা নিয়ে এলো উন্মেষ। আবৃত্তি খুলতেই দু চোখ ডুবে এলো জল। উন্মেষ বলল, গুনো। গুনতে লাগে আবৃত্তি। মোট 1461টা চিঠি। হেসে উঠল উন্মেষ। আবৃত্তি দেখে শেষ চিঠিটা কাল রাতের লেখা। মুগ্ধ নয়নে মেয়েটিকে অবলোকন করলো উন্মেষ। ততক্ষণে আবৃত্তি ওর কাছে চলে এসেছে। 4 বছর আগে যেমন নিচ থেকে উন্মেষকে চুমু খেতে, ঠিক তেমনি ভাবে ছেলেটা পায়ের উপর পা রেখে উষ্ণ ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। অবাক হয়নি উন্মেষ, তবে ভালো লাগাটা ভীষণভাবে জেঁকে বসেছে। লজ্জা দিবে না প্লিজ? দিব না, তাকাও একবার। আবৃত্তি তাকালো। উন্মেষ কেবল হাসলো। তারপর বলল, আজ থেকে তোমার জন্য সমস্ত চিঠি লেখা বন্ধ হলো। শেষ যেদিন চুমু দিয়েছিলে তার পরের দিন থেকে এই চিঠি লেখা শুরু। সমস্ত ভালোবাসা, মান, অভিমান আজ ভেঙে গেছে। হাওয়ায় উড়িয়ে দাও আমার অভিমান। উড়ে যাক উড়ো চিঠি। তাই করলো আবৃত্তি। সবগুলো চিঠি নিয়ে উড়িয়ে দিল হাওয়ায়। চিঠিগুলো ভাসতে লাগলো হাওয়াতে। আবৃত্তি দেখতে পায় সমস্ত অভিমান ভেঙে ডানা মেলে হাওয়ায় ভেসে যায় উড়ো চিঠি। তবে উন্মেষের চিঠি লেখা কি বন্ধ হবে আদৌ? বুকের ভিতরে আরেকটি নারী খুব করে ডানা মেলে দিয়েছে। সেই নারীর জন্য অন্তত জীবন চিঠি লিখতে হবে। তবে সেই চিঠিকে কখনো লেখার নিকট পৌঁছাবে? এর কোনো উত্তর নেই। উন্মেষ হতাশ হয়ে শ্বাস ফেলল। আবৃত্তির জন্য বুকটা যেমন পোড়ে, তেমনি পুড়িয়ে লেখার জন্য। কি অদ্ভুত তার জীবন। দুনিয়া বলে একই সাথে একাধিক মানুষকে ভালোবাসা যায় না, অথচ উন্মেষ তার নিজের জীবন দিয়ে বুঝেছে এক জীবনে 2 নারী তার হৃদয় দখল দিয়েছে। আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কলি। বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে যেন। লেখা চা বসালো চুলোয়। এক চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। তারপর এলো মেয়েটির নিকট। কাঁদিস কেন? আমি চাকরি ছাইড়া দিছি ভাবিমণি। আমি আর থাকতে পারতেছিলাম না ওই বাড়িতে। আমার দিলে খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা লাগে। আপনার লাইগা বুক পোড়ে। পাগলি মেয়ে। ঠিক আছে, আর বলবো না যেতে। এখন কান্না থামা। আপনি কেন এমন করলেন ভাবিমণি? কেন করলেন এমন? সুখের সংসারটা কেন ছাইড়া দিলেন? সবার থেকে কেন আলাদা হলেন? সবাই যেন আপনি মৃত, অথচ আপনি জিন্দা আছেন। কেন এমন করলেন? কলির এমন উত্তরে আজ কলির এত কেন উত্তর আজ দেবে লেখা। তবে আগে ওভেন থেকে কেকটা নামালো। ফ্রুট কেক উন্মেষের ভীষণ প্রিয়। নিজ হাতে ডিজাইন করলো লেখা। তারপর বলল, দেখ তো কেমন হয়েছে।
তোর ভাইজানের পছন্দ হবে না? বিস্মিত হলো কলি। লেখা নিজ হাতে ফ্রুট কেক বানিয়েছে, সেটা নাকি যাবে উন্মেষের কাছে। উপরে আবার লিখেছে হ্যাপি 4th অ্যানিভার্সারি। সব এলোমেলো হয়ে এলো কলির নিকট। লেখা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পাটা ভালো হয়ে গিয়েছিল, তবে আটতলা থেকে দ্রুত নামার সময় আবার চোট লাগে। ডাক্তার বলেছেন এটা হয়তো আর ভালো হবে না। অবশ্য ভালো হলেই বা কি? বুকে থাকা ভারী নিঃশ্বাসগুলো বাষ্পের মতো বেরিয়ে এলো। জীবন আর কদিন। ডেলিভারি ম্যানের হাতে কেকের পার্সেলটা দেওয়ার আগে লেখা সাবধান করলো কেকের যেন কিছু না হয়। হবে না ম্যাম, আপনি চিন্তাহীন থাকুন। কলি তখনও নিশ্চুপ। চা এগিয়ে দিল লেখা। চোখের জল মুছে কলি, আপনি খান ভাবিমণি, তোর জন্যই বানিয়েছি, খেয়ে দেখ, ভালো লাগবে। চা নিল কলি। লেখা বলতে শুরু করলো, উন্মেষের সাথে আমার বিয়েটা হলো পারিবারিকভাবে, তবে এর আগের ঘটনাগুলো আমি জানতাম না। ওকে হঠাৎ করে এক দেখাতেই অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, আর ভালোবাসাটা মারাত্মক হয়ে ওঠে। একটা পর্যায়ে আমি পাগলের মতো হয়ে যাই, কারণ উন্মেষ আর আমার বিয়েটা প্রায় ভেঙেই যাচ্ছিল। কারণটা অবশ্য তখনও অজানা। আবার হুট করেই সব ঠিক হয়ে গেল। ঝড় পেরিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরের দিনই চলে যায় উন্মেষ। কেন যায় সত্যিই আমি জানি না, তবে 7 দিন পর এসে আমার স্ত্রীর মর্যাদা দেয়। বিশ্বাস কর কলি, তখন আমি ওর চোখে ভীষণ ভালোবাসা দেখেছি। ছেলেটা নিখুঁত অভিনেতা। এভাবেই দিন যেতে থাকে। তুই যে জানিস আমার অসুস্থ হওয়ার কথাটা, আমি বারবার আল্লাহর কাছে চাইতাম অসুখটা মিথ্যে হয়ে যাক। আমি আবার ফিরে পেতে চাই উন্মেষকে। রোগটা আসার পরও যেন আমার আরও বেশি আঁকড়ে ধরে। আমি তখন আরও ডুবে যাই, বাঁচতে চাই। আল্লাহ কিছুটা শুনেছিলেন আমার কথা। আমার রোগটা তখনও অতটা গভীর ছিল না, তবে ভুলে গেলে চলবে না আমি ক্যান্সারের রোগী। কিছুটা সুস্থ হতে শুরু করেছিলাম। খুব বেশি খুশি ছিলাম নতুন রিপোর্ট দেখানোর জন্য। সারপ্রাইজ প্ল্যানও করি। তবে সেদিনই সামনে আসে সত্যটা। উন্মেষ তো বই খুব ভালোবাসে, তাই আমি কিছু বই কিনে এনেছিলাম। লাইব্রেরিতে রাখতে যেতেই দেখি অগোছালো হয়ে আছে বেশ কিছু বই। গোছাতে যেতেই চোখে পড়ে একটা ডায়েরি। সেটাই কিছু লেখা ছিল আবৃত্তিকে নিয়ে। আমি তো উন্মেষের লেখা চিনতে পারি চোখ বন্ধ করেও। আমার আগ্রহ জাগে। তখনই খোঁজ পাই আরও কিছু চিঠির। সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। আবৃত্তি আর উন্মেষ দীর্ঘদিন প্রেমে আবদ্ধ ছিল। আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। উন্মেষের বিয়ের জন্য বাসা থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছিল। তো সেইভাবেই আসে সম্বন্ধটা। উত্তেজনা দমাতে না পেরে কলি বলল, ভাইজান কেন আপনারে দেখতে গেল? আবৃত্তি আপামনির লোকের সম্পর্ক থাকা সত্ত্বেও? হাসলো লেখা। বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা কাপে চুমুক দিল কলি। লেখা ফের বলা শুরু করলো, উন্মেষ ভেবেছিল আবৃত্তিকেই দেখতে যাচ্ছে, কারণ ও জানতো আবৃত্তি একা। তখনও জানতো না মেয়েটি যে এতিম। সেহেতু একই বাড়ির ঠিকানা হওয়াতে উন্মেষ ভেবেছে চমকে দেবে আবৃত্তিকে, তাই রাজি হয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে ভিন্ন। চমকে দিতে গিয়ে নিজেই চমকে বসে। আমাকে দেখে ওর মাথা খোলসা হয়ে আসে। সেদিন দ্রুতই চলে যায় ওরা। খোঁজ নেই এক সপ্তাহেরও। আমি উন্মেষকে মন দিয়ে বসি। খুব বেশি অনুভব করে ফেলি। কেন কিভাবে জানি না, শুধু মনে হচ্ছিল ওকে ছাড়া বাঁচব না। সকলের সামনে কত পাগলামি করেছি। মরতেও বসেছিলাম। এত অশান্তি শুরু করেছিলাম। বাবা মা আবৃত্তি আমাকে বোঝানোর চেষ্টা করলো, তখন আমি বুঝিনি। বারবার নিজেকে শেষ করার ইচ্ছে হচ্ছিল। এত বেশি পাগল পাগল হয়ে যাই যে হসপিটালে এডমিট করাতে হয়, আর সেসব আবৃত্তিকে দহন দিতে হবে। চেয়েও পারিনি নিজের ভালোবাসার কথা বলতে। ওই যে নিজের মা বাবা নেই। জানিস তো, এই পৃথিবীতে মা বাবা ছাড়া সত্যি কেউ আপন নেই। আমরাও পারিনি আবৃত্তির নির্ভরতা হতে। ওর মাঝে বড় হয়েছে এক দায়বদ্ধতা। ও যদি এতিম না হতো তবে গল্পটা ভিন্ন হলেও হতে পারত। সব কিছু মিলিয়ে আমার যান বাঁচানোর জন্য আবৃত্তি উন্মেষকে ফোর্স করে বিয়ে করার জন্য। সত্যি বলতে মেয়েটা আমায় খুব ভালোবাসে। ছোট থেকেই ওকে আগলে রেখেছিলাম। সেই প্রতিদান দিতেই হয়তো নিজের ভালোবাসাটা লুকিয়ে এমনটা করেছিল। তবে ওদের জন্য এটা খুব বেশি বেদনার ছিল। বিয়ের প্রথম সপ্তাহ মিথ্যে কাজের বাহানা দেয় উন্মেষ। মূলত বিয়েটা মেনে নিতে পারেনি তখনও। আবৃত্তি বলেছিল কখনোই উন্মেষকে বিয়ে করতে পারবে না। যদি আমায় বিয়ে না করে তবে নিজেকে শেষ করে দেবে হয়তো। কারণ ও চায় না আমার পরিবার ভাবে ওর জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। এতিম প্রেমিকার দেহই রক্ষা করতে গিয়ে নিজের জীবনটাই এলোমেলো করে ফেললো ছেলেটা। আর আমি তখন সুখ নিয়ে খেলছিলাম। কি স্বার্থপর! ভাবতে পারিস? উন্মেষ আর আমার সম্পর্কটা হয়তো কখনোই স্বাভাবিক হবার ছিল না। নিজের মনের ব্যর্থতা জানার দ্বিধায় আবৃত্তির সাথে দেখা করে উন্মেষ। আবৃত্তি ওকে আবার ফোর্স করতে থাকে আমাকে ভালোবাসার জন্য। আর শুরু হয় একাধিক নিষ্ঠুর প্রেমের কাহিনী। তারপর থেকে আবৃত্তি আর উন্মেষের কখনো কথা হয়নি। দুজন নিজেদের আলাদা করে ফেলে, অথচ মনটা সেসব লজিক মানে। আমার আর উন্মেষের সমঝোতার সম্পর্কটা তবু ভালোই যাচ্ছিল। গলা ধরে আসে লেখার। একটু পানি খেয়ে নেয়। বাধ্য পাখির মতো সব করলো উন্মেষ। ওর জীবনে আবৃত্তির জায়গা ছিল সবার শীর্ষে। সেই জন্যই সবটা চুপ করে মেনে নিতে থাকে। প্রেমিকার চোখের জলও ওকে পুড়িয়ে যাচ্ছিল কিনা। অন্যদিকে মা বাবা হারা আবৃত্তির সবটা জুড়ে তো আমরাই। তাই এত বড় সিদ্ধান্ত নিয়েছিল সেদিন। জানিস তো,
আমার না এখনো খুব লোভ জাগে, যার ভালোবাসার অভিনয়টাই এত সুন্দর, না জানি তার ভালোবাসাটা কত সুখকর। লেখার দু চোখে জল, চোখের জল মুছে ফের বলল, ভাগ্য বড় অদ্ভুত, আমি কিছুতেই আমার জায়গাটা ছাড়তাম না। বিয়েটা হয়েছে, এটা তো সত্য। ভালোবাসা না থাকুক, হোক সেটা অভিনয়, তবে সেসব তো আমি সত্য বলেই জানতাম। তবে যেদিন জানলাম আমায় ভালোবাসে না উন্মেষ, সেদিন থেকে আমার দুনিয়া আলাদা হতে শুরু করলো। আমি ওকে ভীষণ ভালোবাসি রে। সব কিছু বেরঙ্গিন তখন। আমার সৃষ্টিকর্তা জানেন আমি কতটা ভালোবাসি ওকে। এত কিছুর পরও আমি আমার জায়গাটা ছাড়তাম না। তাছাড়া আমি তো মাও হতে পারবো না কোনো দিন। রোগটা কতটা ঠিক হবে এটাও জানি না। আর সব সময় আমি কেন ঋণী হয়ে থাকবো আবৃত্তির কাছে? আমি ওর কাছে কৃতজ্ঞ ঠিক, তবে যথাসম্ভব আমি ফিরিয়ে দিলাম। মিথ্যে অপারেশনের নাটক করে আগুন লাগিয়ে নিজেকে মৃত বানালাম সবার নিকট। এমনিতেও কিছুদিন পর আমি মরে গেলে ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে থাকতো। ওরা কখনোই এক হতো না। আমার জন্য দুজন ব্যক্তি কেন কষ্ট পাবে বলতো? সত্য বলতে, আমার ভুল অনুভূতি আর আবৃত্তির স্যাক্রিফাইস সকলের জীবনটাই বদলে গেল। সেদিন যদি উন্মেষের জন্য পাগল না হতাম, তবে গল্পের শেষটা এত দুঃখের হতো না। আবৃত্তি নিজের সুখ বিসর্জন দিয়ে আমার সুখ কিনেছিল, আর উন্মেষ নিজের ভালোবাসাকে খুন করে আমায় ভালোবাসার চেষ্টা করছে, অথচ সফল ছিল না সে। ভালোবাসার চেষ্টা করেও পারেনি ভালোবাসতে, আর সব যখন বিপরীত হয়েও ঠিকঠাকভাবে চলছিল, তখনই রোগটা এসে সব করে দিল এলোমেলো। ঠুনকো হয়ে রইল আমার ভালোবাসা, জীবনের কাছে হেরে গেলাম আমি। কথা শেষ করে লেখা দেখলো অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে কলি, ঠোঁটের কোণ বেয়ে নেমে যাচ্ছে তরল। দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল লেখার চোখ থেকে। কলির চোখ দুটো বুজে এসেছে। মেয়েটিকে চায়ের সাথে বিশেষ এক ধরনের ওষুধ দেওয়া হয়েছে, যার ফলে সে হারিয়ে ফেলবে পুরনো স্মৃতি। কলির পাশে পড়ে রইল রেকর্ডার লেখা। দু হাতে সেটা বন্ধ করে দিয়ে বলল, আমায় মাফ করিস কলি। তোর স্মৃতিকে বাঁচিয়ে রাখলে তুই সবটা উন্মেষকে বলে দিতি, আর উন্মেষ দ্বিধায় ভুগত। শান্তি পেত না ওরা। ওদের সম্পর্কটা পুনরায় ভেঙে যেত। তুই বড্ড বেশি ভালোবাসিস আমায়। আমিও বাসি বোন। তবে ভালোবাসা মানেই একটা উৎসর্গ। আমায় ভালোবাসে তোর অতীতের সব স্মৃতি উৎসর্গ করতে হলো। বড্ড নিষ্ঠুর আমি। সবাই ভালোবাসার কাঙ্গাল। আমি চাই ভালোবাসার মানুষটিও ভালো থাকুক ভালোবাসায়। অথচ আমার গল্পে সবার চোখে নিজের অজান্তেই ভিলেন হয়ে রইল ওরা দুজন। আজ থেকে আমার চিঠি লেখা শুরু। যে চিঠি কখনো হাওয়ায় ভেসে পৌঁছাবে না আমার ভালোবাসার কাছে। যে চিঠি পড়ে থাকবে শূন্য বুকে অব্যক্ত অক্ষরে। কলিং বেজে উঠল। আবৃত্তি সবে গোসল করেছে, উন্মেষ ওকে জড়িয়েছিল। দু একটা দুষ্টামি করছিল। ঠিক এমন সময় পার্সেলটা দিতে এলো ডেলিভারি ম্যান। কালই কেকটা অর্ডার করেছিল উন্মেষ। লেখার প্রতি ওর একটা ভালো লাগা জন্মেছিল। আলাদা মায়া কাজ করে এখনো। দীর্ঘদিনের বিবাহিত জীবনের সবটা অভিনয় নয়, কিছু হলেও সত্য। আর এই সত্য হলো ভালোবাসা। একসাথে থাকতে থাকতে লেখাকে অজান্তেই ভালোবেসেছে উন্মেষ, অথচ লেখা জানতেই পারল না সেই মায়া ভালোবাসা ধরেই চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন। আবৃত্তি আর উন্মেষ একসাথে কেকটা কাটলো। দুজনের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাস্তবতায় উন্মেষ আর আবৃত্তিদের মিলনে লেখার হারিয়ে যায়। তবে ওদের গল্পটা ভিন্ন। ওদের গল্পে লেখা হারিয়ে যায়নি, আর না কখনো যাবে। প্রতিটা স্পন্দনে লেখা থাকবে এক দীর্ঘ সময় ভালোবাসা হয়ে, যার কোনো ব্যাখ্যা নেই। কারণ লেখা এমনই একজন যাকে চাইলেও ভোলা যায় না। আজকের আকাশের চাঁদ যেন একটু বেশি সুন্দর, রূপালি রঙা থালার মতো বিশাল চাঁদ যেন বলছে, ভালোবাসায় সিক্ত হোক আরেকটা প্রহর। পরিশিষ্ট। লেখাকে দাফন করে এলো ডাক্তার জোহান। 3টে বছর ধরে চলল মেয়েটির চিকিৎসা। লেখা একদমই হাল ছাড় দিয়েছিল। মানসিক শান্তির একটা ঘাটতি ছিল। জোহান ছিল লেখার বন্ধু। হসপিটালের মিথ্যা অভিনয় করতে সাহায্য করেছিল জোহানই। খুব আশা ছিল মেয়েটিকে বাঁচাতে পারবে, তবে যে নিজেই বাঁচতে চায় না তাকে কে বাঁচাতে পারে? আবৃত্তি আর উন্মেষের ফুটফুটে সন্তান হয়েছে আজ। ফুটফুটে এক মেয়ে বাবু। লেখাকে স্মরণে মেয়েটির নাম নাম লেখার নামের সাথে মিল রেখেই রাখা হয়েছে। হৃদ এখনও চেষ্টা করছে উষাকে ভাঙা থেকে পুনরায় নতুন করে তৈরি করার। সবটাই এখন পরিপূর্ণ। সে কথা ভেবেই একদল হাহাকার হেসে চেপে ধরল জোহানকে। ছেলেটার কাছে জমা হয়েছে অনেক চিঠি। লেখার নিজ হাতে লেখা সবগুলো। এক একটা চিঠি এক একটা চরিত্রের জন্য ব্যক্ত করা। হিমছড়ির পাহাড়ে এলো জোহান। বাক্স ভরা চিঠিগুলো একটা একটা করে উঠতে লাগলো। লেখার ভুলে ভরা জীবনের সমস্ত পূর্ণতা